অয়ন তার প্রশ্নের একেবারেই উত্তর না দিয়ে বলল, তুমি শুধু আমাকে দেখতে পারো না? তুমি শুধু আমার হতে পারো না? অয়নের দৃষ্টি প্রাপ্তিতে আবদ্ধ। প্রাপ্তির চোখ বিস্মারিত হল। কান যেন বিশ্বাস করতে চাইছে না সে আসলে কি শুনেছে। সে কি সত্যি শুনেছে? অয়ন নামক পুরুষটি করুণ গলায় তাকে এমন আবেগপ্রবণ বাক্য শোনাচ্ছে। প্রাপ্তি বিমূঢ় হয়ে চেয়ে রইল। এমন প্রেম নিবেদন কি কখনো কেউ করেছে থাকে? বুঝ হবার পর থেকে কখনো কোনো পুরুষ তাকে এভাবে আকুল স্বরে এমন আবেগঘন কথা বলেনি। প্রাপ্তি সর্বদাই ছেলেদের চোখে আখাস্তা ক্যাটাগরিতেই ছিল। কেন বলবে তারা এমন প্রাপ্তিকে? প্রাপ্তি সুন্দরী নয়, সে সুন্দর করে চলেও না, সে মিষ্টিভাষী নয়, সে একটা যান্ত্রিক মানবী যার আবেগ নেই, যার মধ্যে কোনো প্রকার ভালো লাগার উপকরণ নেই। তবে কেন অয়ন তাকে এমন কিছু বলছে? প্রাপ্তি চিন্তার গোলকধাঁধায় খাবি খাচ্ছিল। ঠিক তখনই অয়ন তার কাঁধে মাথা ঠেকিয়ে বলল, আমি হেরে গেছি, হাঁটু ভেঙে হেরে গেছি। আমি আর পারছি না। কেন আমাকে মায়ায় জড়ালে? যদি আমার নাই হবে তবে কেন আমার মধ্যে ভালোবাসার ফুল ফুটালে? আমার প্রতি মায়া হয় না তোমার? তুমি যখন অন্য কাউকে দেখো, অন্য কারোর সাথে কথা বলো, আমার অন্তর পুড়ে। আমি এই পোড়া হৃদয়ের কি করব? তোমাকে এই দায় যে নিতে হবে। প্রাপ্তি এবার মুখ খুলল, জড়ালো স্বরে বলল, আমি না দেখলেও আপনাকে দেখার মানুষের অভাব নেই। অয়ন মাথা কাত করে চাইল প্রাপ্তির মুখের দিকে। কাতর স্বরে বলল, পৃথিবী আমার জন্য হাহুতাশ করলেও আমি যে তোমার চোখের প্রতিচ্ছবি হবার জন্য হাহুতাশ করছি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাম, আই জাস্ট ওয়ান্ট টু বি ইয়োর্স, অনলি ইয়োর্স। আর বাকিরা? প্রাপ্তি প্রশ্নটা করেই অন্যদিকে চাইল। অয়ন সোজা হয়ে দাঁড়ালো, দু হাতে আগলে ধরল প্রাপ্তির গাল, ম্লান হেসে বলল, তুমি একবার আমাকে আগলে তো দেখো, আমি পৃথিবীর দিকে চাইব না। প্রাপ্তির হৃৎস্পন্দন বেড়ে গেছে, হাড়টা হয়তো গলার কাছে চলে এসেছে। এত জোরে কেন বুক লাফাচ্ছে? তার কি পালস বেড়ে গেছে? হার্ট অ্যাটাক হবে? অস্বাভাবিক নয়, একেবারেই অস্বাভাবিক নয়। মাথা কাজ করছে না, সব কেমন এলোমেলো হয়ে গেছে। এই অয়ন নামক মানুষটা সবসময় সব এলোমেলো করে দেয়, আজও তাই হচ্ছে। অয়ন আকুল স্বরে জিজ্ঞেস করল, আমার হবে ভালোবাসা? শুধু আমার? প্রাপ্তি কাঁপা স্বরে বলল, আমি কখনোই এগুলো করিনি। প্রাপ্তির কথা শুনে অয়ন হালকা হেসে শুধালো, কিগুলো? এই যে প্রেম ট্রুম, এগুলো করলে আমার রেজাল্ট খারাপ হবে। প্রাপ্তি নিজেও বুঝতে পারছে না কি ভুলভাল বলে চলেছে সে। অয়নের সাথে একেবারে সম্পর্ক চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেবার পরও এমন চোরাবালিতে পা রাখছে কেন? সেও কি অয়নের মায়ায় জড়িয়ে গেছে? হয়তো। না হলে কেন অয়নকে অন্য মেয়েদের সাথে দেখলে তার ভেতরে অস্থির লাগে? মনে হয় কেউ ভোতা জং ধরার সুই দিয়ে তাকে গুতাচ্ছে। অয়ন প্রাপ্তির মুখখানা তুলে ধরল। কমলা রোদে প্রাপ্তির ফর্সা মুখটা লাল হয়ে আছে। অয়ন তার চোখে চোখ রেখে গাঢ়স্বরে বলল, তোমার প্রেম করা লাগবে না, প্রেমটা না হয় আমিই করব। তুমি শুধু আমার ভালোবাসা হয়ে থাকবে। এতটা আত্মবিশ্বাস? প্রেম কি আদৌ বাস্তব, নাকি সবই হরমোনাল খেলা? প্রাপ্তির ইচ্ছে হলো একবার এই হরমোনাল খেলাটিকে পরীক্ষা করার। সব পরীক্ষায় রেজাল্ট পজিটিভ আসে এমন তো নয়, কিছু কিছু এক্সপেরিমেন্ট তো ব্যর্থ হয়। রিসার্চ করতে হলে রেজাল্টে তো ব্যর্থতাটাই লিখতে হয়। প্রাপ্তিও না হয় তাদের মধ্যেই পড়বে। তবুও একটা জলজান্ত থিসিস কেন বাদ দিবে সে? থিসিস টপিক প্রেম, আর সেই প্রেমের স্যাম্পল সে এবং অয়ন। প্রাপ্তির অযৌক্তিক মস্তিষ্ক যখন তার রিসার্চ টপিকের অবজেক্টিভ অংশটা সাজাচ্ছিল, তখন মন বলে উঠল, আমি আমার জিনিস কারোর সাথে ভাগ করি না। আপনি যদি আমার হতে চান তবে শুধু আমার হবেন, আর কারোর না। কারোর না মানে কারোর না। অয়ন প্রথমে কিছু সময় বিহবল চোখে চেয়ে রইল। মিনিট দুয়েক পর বুঝল প্রাপ্তি কি বোঝাতে চাইছে। সে প্রাপ্তির হাতটা নিজের হাতের মধ্যে নিল, তারপর হনহন করে হেঁটে গেল অডিটোরিয়ামে। অডিটোরিয়ামের ভেতরে যেটি প্রাপ্তি হাত ছাড়িয়ে নিল। অয়ন বিষয়টা খেয়াল করল, কিন্তু ঘাটাল না। সে ভেতরে গিয়ে বিন্তির মুখোমুখি হয়ে বলল, বিন্তি, আমি তোমার সাথে নাচতে পারবো না। অয়নের এমন কথায় বিন্তি এক প্রকার লাফিয়ে উঠল। নাইটের বেস্ট ড্যান্সের একটি ছিল তাদের নাচ। শুধু বিন্তি নয়, 4th ইয়ারের লাবিব ভাই, যিনি নাচের সেগমেন্ট সাজাচ্ছিলেন, তিনিও আকাশ থেকে পড়ার মতো ভঙ্গিতে বললেন, কি বলছিস, মাথা খারাপ নাকি? সেগমেন্ট বানিয়ে ফেলেছি, এখন এগুলো বললে হয়? অয়ন একেবারেই দায়সারাভাবে বলল, আমি নাচব না ভাই, আমার। কথাটা বলে একবার থামল, প্রাপ্তির দিকে চাইল। প্রাপ্তির মুখটা সাদা পাতার মতো ফ্যাকাশে হয়ে আছে। তাই অয়ন একটু থেমে বলল, আমার গানের প্র্যাকটিস হয়নি, আমার মাজায় টান পড়েছে, পেইন হচ্ছে। এমন হলে আমি আরেকটা গ্রুপ ডান্স যেটা আছে ওটা করতে পারবো না। ওইটা পিনিকের ডান্স, ওইটা না হলেও কোনো সমস্যা নেই। আমার আছে ভাই। আর এমন তো যে ডান্সারের অভাব, 2nd ইয়ারের রাতুল করবে। ওর 4টে ডান্স,
মৃদুল? মৃদুল লাফিয়ে বলল, আমি পারবো ভাই। মৃদুল গত 2 বছর যাবৎ বিন্তিকে পছন্দ করে। সুতরাং ওর জন্য বিন্তির সাথে নাচা অনেকটা মেঘ না চাইতে বৃষ্টি। লাবিব ভাই অবাক স্বরে শুধালেন, তুই পারবি? হ্যাঁ, করিও ইজি আছে, আমি করে নিব। বিন্তির আমার সাথে একটু প্র্যাকটিস করতে হবে এই যা। এর মধ্যে বিন্তি কঠিন স্বরে বলে উঠল, আমি নাচছি না ভাই, আরেকজন যে জুটি আছে ওরাই উঠুক। বলেই সে এক প্রকার রেগেমেগে অডিটোরিয়াম ছাড়ল। লাবিব ভাইয়ের মাথায় হাত। নাচটা দুটো জুটির ছিল, একটা জুটিতে সেই সৌন্দর্যটা থাকবে না। মৃদুল বেচারার আনন্দ মিয়ে গেল। লাবিব ভাই অয়নকে একটু বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু অয়ন খুব কাট গলায় বলল, সম্ভব না ভাই, আমি নাচব না। আবরার পুরো ঘটনাটা শান্ত চোখে দেখল। তার মুখখানায় আশার নেমে এলো। সে কাউকে কিছু না বলেই বেরিয়ে গেল অডিটোরিয়াম থেকে। এদিকে নুহার সিঙ্গারা খাচ্ছে, আর একবার প্রাপ্তিকে দেখছে, একবার অয়নকে। পলাশ মিনমিনিয়ে বলল, অয়ন ঘাউড়ামি করছে কেন? কি সুন্দর নাচটা উঠেছিল। ধ্যাত, নাইটের মজা নষ্ট করে দিল তো। ও রাত কাচাক্কার বাবু ভাইয়া, রাত কাচাক্কার। ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে মুক্তমঞ্চে। অনুষ্ঠানটি মুক্তমঞ্চেই হবে, তাই মাপ ঝোঁকে যেন কোনো সমস্যা না হয়, তাই ব্যাকড্রপের টিম তাদের সব কাজ মুক্তমঞ্চেই করছে। রাইসার মেজাজ অত্যধিক খারাপ। শান্ত মেজাজের মেয়েটির মেজাজ খারাপ, তাহলে বুঝতে হবে খুব বড়সড় কিছুই ঘটেছে। গতকাল রাত 10টা পর্যন্ত সে ব্যাকড্রপের কাজ করেছে, অথচ আজ সকালবেলা 4th ইয়ারের শামিমা আপু বলে দিয়েছে ব্যাকড্রপ বদলাবে। এই থিমের উপর সিভিল ডিপার্টমেন্ট 2 বছর আগে নাইটের ব্যাকড্রপ বানিয়েছিল। রাইসার সারা রাতের কাজ এক নিমিষেই বাতিল হয়ে গেল। রাইসার রাগে এই মুহূর্তে কান্না পাচ্ছে। শামিমা আপুর উপর কথা বলার সাহস তার নেই। আবরার থাকলে হয়তো সে তার হয়ে কথা বলতে পারত। আবরার সাক্ষী তার পরিশ্রমের। নাইট উঠতে বেশি সময় বাকি নেই। এর মধ্যে কি করে এই পুরো ব্যাকড্রপ সে তুলবে? বাকি মেয়েগুলো তার নির্দেশনার মোতাবেক কাজ করেছে, এখন তাদের পরিশ্রমও মাটি হয়ে গেল। রাইসা মুক্তমঞ্চে পা ঝুলিয়ে বসে আছে। এর মধ্যে কেউ একজন তার পাশে বসল। দীর্ঘশ্বাস ফেলল। রাইসা চমকে পাশে তাকাতেই দেখল আবরার এসে বসেছে তার পাশে। আবরারের মুখখানা মলিন। রাইসার নিজের অভিযোগের ঝুলি খুলতে ইচ্ছে করল। বলতে ইচ্ছে করল, ভাইয়া জানেন কি হয়েছে? শামিমা আপু আমার আওপ কাজ বাতিল করে দিয়েছেন। এখন মাত্র 6 দিনে কি করে আমি ব্যাকড্রপ তুলব? কিন্তু আবরার শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে খাজা হলের পুকুরের দিকে। তার চোখে অদ্ভুত বিষণ্ণতা। রাইসা খানিকক্ষণ তার দিকে তাকিয়ে শান্ত স্বরে শুধালো, ভাইয়া আর ইউ ওকে? তখন আবরার মলিন স্বরে শুধালো, তুমি কখনো অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছ? আবরারের অকপটে করা প্রশ্নে রাইসা বিমূঢ় হয়ে গেল। অ্যাট্রাক্টেড শব্দটাকে ভেঙে ভাবার্থ বোঝার চেষ্টা করল। সে বহুবার অ্যাট্রাক্টেড হয়েছে। সুদর্শন সুপুরুষের প্রতি অ্যাট্রাক্টেড না হওয়াটাই বরং এই বয়সে বেমানান। তবে সেই অ্যাট্রাকশনটা শুধু শব্দের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কখনো রাইসার সাহসে কুলায়নি। আবার এই সামান্য ভালো লাগাটিকে সে কখনো গুরুত্বও দেয়নি। অনেক কারণ আছে সেটার। প্রথমত, তার পরিবার প্রচণ্ড রকমের রক্ষণশীল চিন্তাধারার। বিয়ের পূর্বের প্রেম তাদের চক্ষুশূল, যে কারণে ইচ্ছেকৃতভাবেই কখনো ভালো লাগাগুলোকে পাত্তা দেয়নি। খামোখা কষ্ট পাওয়ার কি মানে? তাই আবরারের প্রশ্নের ঠিক কি উত্তর দেওয়া যায় বুঝে উঠল না। পাল্টা প্রশ্ন করল, আপনি কি ছ্যাঁকা খেয়েছেন? প্রশ্নটা এতটাই অকপটে হলো যে আবরারের চিন্তার মেঘে ছেদ পড়ল। সে রাইসার দিকে তাকালো বিমূঢ় চোখে। অনেকক্ষণ চুপ করে থেকে সে বলল, আমি ছ্যাঁকা খাওয়ার পর্যায়েও যেতে পারিনি, তার আগেই নো এন্ট্রি। বলেই একটু হাসল। সূর্যটা ঠিক মাথার উপরে, অথচ তাপ বেশি নেই। পুকুরের ধারে বলে ঠান্ডা বাতাস এসে মুখে লাগছে। আবরারের চুল উঠছে। চশমার ভেতরের ঘোলাটে চোখগুলোই অদ্ভুত মায়া উকি দিচ্ছে। রাইসার মন বলল, তুই আবার ক্রাশ খেলি? ছ্যা। অয়ন গিটারের সুর তুলছে। সন্ধ্যা হয়ে এসেছে। নীরব ক্লাসরুম। অডিটোরিয়ামের গেঞ্জামে সে যাবে না। এর মধ্যে নুহাস এসে একটা ঠোঙায় জিলাপি নিয়ে এলো। অয়ন নোট ঠিক করতে ব্যস্ত। নুহাস ঠোঙা এগিয়ে বলল, কোন গানটা গাচ্ছিস? মেঘের পরে। নুহাস মুখে জিলাপি পুরে শুধালো, তুই কি এই গান তোর না হওয়া প্রেমিকা, যার সাথে ব্রেকআপে তুই বিরহের নায়ক বনে বসেছিস, তার জন্য ডেডিকেট করছিস? তুই এমন ক্রিঞ্জ শক দিবি কল্পনাও করিনি। একটা নোট লিখতে লিখতে অয়ন তখন মৃদু হেসে বলল, এভরিথিং ফিলস ক্রিঞ্জ আনটিল ইউ ফল ইন লাভ। নুহাস জিলাপিটা চাবাতে ভুলে গেল। অয়ন তার মুখের দিকে না তাকিয়েই বলল, আমি নাইটে ওকে প্রপোজ করব। আমি যে শুধুই ওর, সেটা তো ওকে বুঝাতে হবে। আমি নাইটে ওকে প্রপোজ করব। আমি যে শুধুই ওর, সেটা তো ওকে বুঝাতে হবে। অয়নের গম্ভীর গলার বুলিখানা শুনেই নাকে মুখে বিষম খেল নুহাস। খক খক করে কাশতে শুরু করল সে। অয়ন একবার তাকিয়ে পানির বোতল এগিয়ে দিল। অনেক কষ্টে তা ধরল, এক নিঃশ্বাসে পানি খেল, গলা পরিষ্কার করল, মাথায় থাপ্পড় দিল 4-5টা। প্রায় 17 মিনিট পর সে স্বাভাবিক হলো, তাও বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। অয়ন নির্বিকার, সে তার গিটারের নোট ঠিক করতে ব্যস্ত। নুহাস গা এলিয়ে দিল। অয়ন শুধালো, বাইচে আসোস?
তুই সিরিয়াস? মানে তুই সত্যি ওর প্রেমে পড়েছিস? আর ইউ শিওর? অয়ন এবার একটু বিরক্ত হলো। শুভ্র মুখখানায় সেই বিরক্তের ছাপ স্পষ্ট হলো। গম্ভীর হলো স্বর। কি শুনতে চাস? এতদিন মাথা খাচ্ছিলি আমি প্রেম করছি কিনা শোনার জন্য। এখন তো বলছি আই এম ইন লাভ। নুহাস হাত মুঠোবন্দি করে ঠোঁটের উপর ঠেকালো। অনেকক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল অয়নের দিকে। অয়নকে লিনিয়ার ইকুয়েশনের মতো লাগছে। মোটেই এক্সের মান বের করা যাচ্ছে না, শুধু ইরর আসছে, তাও সায়েন্টিফিক ইরর। নুহাস একটু বিরক্ত হয়ে বলল, এত সুন্দরীরা তোর পেছনে ঘুরছে, সব ছেলে তেলাপোকা? অয়নের গিটার থেমে গেল। তীক্ষ্ণ ধারালো চোখে তাকালো নুহাসের দিকে। নুহাস একটু ভ্যাবাচাকা খেলো যেন। অয়নের রাগ দেখার সৌভাগ্য খুব একটা হয়নি তার। অয়নকে জলি মাইন্ডেড ক্যাটেগরিতেই সবসময় দেখেছে সে, ফলে তার এমন গম্ভীরতার রাগী দৃষ্টি তার কাছে অপরিচিত। অয়ন খুব শীতল স্বরে বলল, ওর নাম প্রাপ্তি, আমার প্রাপ্তি। নুহাস দুহাত তুলে নিল। সাদা পতাকা তুলে দেওয়াই উচিত। খুব শান্ত এবং নরম স্বরে বলল, সরি, আমি শুধু জিজ্ঞেস করছি হাউ, হোয়েন। প্রেমে পড়ার জন্য কম্প্যাটিবিলিটির ব্যাপার না, তোদের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই। প্রাপ্তির গেটআপ আমি ছেড়েই দিই, সেটা ম্যাটার করে না। প্রেম অন্ধ, তোদের স্বভাব চরিত্র মেলে না। প্রেমে পড়ে তুই পাগলায় গেছিস বুঝতেছি, কিন্তু প্রেমে পড়ার জন্য সেটার একটা রিজন লাগে। আই এম নট ডাউটিং, বাট তোর প্রেম ডাজেন্ট রিয়েলি মেক সেন্স। আমার কাছে ব্যাপারটা হুতাশ লাগছে। তোকে তো কম দিন দেখছি না, তুই মুখ থুবড়ে প্রেমে পড়বি। আমি বিশ্বাস করলেও প্রাপ্তির প্রেমে পড়বি, ইকুয়েশন মিলছে না। দেখ, প্রাপ্তিকে যতটা দেখেছি ও কিন্তু খুব সিরিয়াস যে কোনো ম্যাটারেই। এমন না হয় যে তোর মোহ কেটে গেল আর তেলাপোকা ফেসে গেল। অয়ন নুহাসের কথাটা শেষ করতে দিল না, তার আগেই বলে উঠল, প্রাপ্তি আমার মোহনা, ও আমার ভালোবাসা, আমার নিঃস্ব জীবনের একরত্তি আলো, এক মুঠো শান্তি। আমি ভালো থাকতে ওর কাছে যাই, আমি আমার দুঃখ ভোলাতে ওর কাছে যাই। আমি জানি না কবে ওর প্রেমে পড়েছি, যখন ও আমাকে হাঁটু গাড়তে বাধ্য করেছিল, নাকি যখন অন্ধকারে আমাকে সাহস দিয়েছিল, নাকি যখন ও আমাকে থাপ্পড় মেরেছিল, নাকি যখন ওকে শাড়িতে দেখেছি। আমি সত্যি জানি না, তবে আমার ভালো লাগে যখন ও আমার আশেপাশে থাকে। প্রথমে ব্যাপারগুলো প্রাপ্তিকে বিরক্ত করার এবং নিজেকে পৈশাচিক আনন্দ দেবার উদ্দেশ্য হলেও একটা সময় প্রাপ্তি অভ্যাসে পরিণত হয়ে গেল। আমি টের পাওয়ার আগেই আমার হৃদয় ওর মায়ায় জড়িয়ে গেছে। আমাদের মধ্যে সামঞ্জস্যতা নেই বললি না, কথাটা ভুল। আমাদের মধ্যে অনেক সামঞ্জস্যতা আছে। আমরা এক মুদ্রার এপিঠ আর ওপিঠ, তবে আমরা অনেক আলাদা। আমার মতো ওর মধ্যে কোনো কপটতা নেই জানিস। ওর চোখ পড়তে পারি আমি, এক অদ্ভুত জেদে ভরা মেয়েটা। হার মানতে চায় না, হারতে চায় না। আমি ওর স্বচ্ছতার প্রেমে পড়েছি, ওর মনের জোরের প্রেমে পড়েছি, ওর সাহসের প্রেমে পড়েছি, ও অটুট স্পৃহার প্রেমে পড়েছি। লুক ডাজেন্ট ম্যাটার নুহাস, দিন শেষে মানুষটার সঙ্গ ম্যাটার্স। তুই না কমিটমেন্ট ভয় পেতি? নুহাসের প্রশ্নে অয়ন হালকা হেসে বলল, আমি এখনও ভয় পাই। আমি সম্পর্ক ভাঙা ভয় পাই, আমি একা হয়ে যাওয়া ভয় পাই, আমি একাকিত্ব ভয় পাই, কাউকে ভালোবাসতে বাসতে নিঃস্ব হয়ে যাওয়া ভয় পাই। কিন্তু আমার ওপাশের মানুষটা প্রাপ্তি, আমি জানি ও আমার হাত ছাড়বে না, ও আমাকে কখনো ভাঙতে দেবে না। প্রতিটা ভাঙা অয়নের জন্য একটা অটুট প্রাপ্তি খুব দরকার, যার সাথে ঝগড়া করতেও শান্তি, যাকে ভালোবাসতেও ক্লান্তি আসবে না। নুহাস বন্ধুর কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল। অয়নের বাসায় কি সমস্যা সেটা কখনো তার বন্ধু তিনজনকে জানায়নি, কিন্তু নুহাস এটুকু জানে অয়নের সাথে তার পরিবারের সম্পর্কটা স্বাভাবিক নয়। নুহাস কখনো ঘাটায়নি। অয়নের হাসির পেছনে বিষণ্ণতাকে জানতে ইচ্ছে হয়নি, তবে আজ বন্ধুর কথাগুলো শোনার পর থেকে মনটা ভালো লাগছে। প্রাপ্তির সাথে অয়নের প্রেমের ভবিষ্যৎ কি হবে নুহাসের জানা নেই, তবে এটুকু বুঝতে পারেনি সবসময় প্রেম থেকে পালিয়ে বেড়ানো অয়ন মুখ থুবড়ে প্রেমে পড়েছে। নাইটের আর একদিন বাকি। রাইসার চুলগুলো খোপা করে মাথার উপরে আটকানো, ঘাড় বেয়ে তরতর করে ঘাম গড়াচ্ছে। রাত 11টা বাজে। আজকের মধ্যে ব্যাকড্রপ না উঠলে আগামীকাল সেট করতে পারবে না। ঠিক সন্ধে 6টায় অনুষ্ঠান শুরু হবে। আগামীকাল ক্লাস না হওয়ার জন্য স্যারদের অনুরোধ করা হয়েছে, কিন্তু স্যাররা কিছুই জানায়নি। রাইসা এখনও খায়নি। আজকের জন্য হলে 1টা পর্যন্ত সময় নেওয়া হয়েছে। সবাই শেষ রিহার্সালে ব্যস্ত। প্রাপ্তিও হলে যায়নি। আপুরা বলেছে সবাই একসাথেই ঢুকবে। সে বসে নেই। এক আপুর পোশাকে আঠা দিয়ে পুঁথি বসানোর কাজ দেওয়া হয়েছে তাকে। এর মধ্যে অয়ন সবার জন্য খাবার নিয়ে এলো। অডিটোরিয়ামে সবার জন্য বারবিকিউ আর পরোটা। খাবার আসতেই সবাই খেতে বসে গেল, কিন্তু রাইসার হাত ভর্তি রং, সে খেতে উঠতে পারছে না। ফলে রাইসা তার একটা ক্লাসমেটকে বলল, আমাকে একটু খাইয়ে দিবে? এখন হাত ধুলে বাকি রং শুকিয়ে যাবে, আমার খুব খিদে পেয়েছে। মেয়েটি একটু অনাগ্রহ প্রকাশ করে বলল, আমি তো খাইয়ে দিতে পারি না, চামচ দিলে খেতে পারবে? রাইসা কথা বাড়ালো না। বারবিকিউ কি করে চামচ দিয়ে খায় তার জানা নেই। সে দ্বিতীয়বার কথাটা বলল না। প্রাপ্তি রাইসার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে অয়ন বলল, আহারে, মেয়েটা না খেয়ে কাজ করছে, কষ্টই লাগছে। সাথে সাথেই কড়া দৃষ্টির মুখোমুখি হলো অয়ন।
প্রাপ্তির আগে চোখে তাকাতে সে একটা পরোটার টুকরায় মাংস পুড়ে তার মুখের কাছে এগিয়ে দিল। সবাই কি তোমার মতো লাকি যে হ্যান্ডসাম প্রেমিক নিজে না খেয়ে তাকে খাইয়ে দেবে? আমি বলেছি আমাকে খাইয়ে দিতে। শোনো মেয়ে, প্রেম করার কিছু রুল আছে। কোন হারামজাদা বানিয়েছে আমি জানি না, তবে রুল বুকের 34 নম্বর রুল হলো প্রেমিক বা প্রেমিকাকে অভুক্ত রাখতে নেই। যেহেতু তুমি প্রেম করছো না, আমি একাই করছি, তাই আমাকে তো রুল ফলো করতে হবে। নাও, হা করো। প্রাপ্তির চোখ ছোট ছোট করে বলল, আপনি কি জানেন আপনি মেয়েদের থেকেও বেশি ঢং করেন? আমার ঢংগুলো শুধু তোমার জন্যই সীমাবদ্ধ। উফ, হা করো। প্রাপ্তি হা করল। অয়ন তাকে খাইয়ে দিতে দিতে বলল, হাতের কাজটা শেষ করে রাইসাকে খাইয়ে দিও। যতই হোক, শি ইজ ইয়োর ফ্রেন্ড। ওয়াজ মানুষ হিসেবেই না হয় দয়া করলে। অয়ন প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি জানি তুমি একা থাকতে পারো, কিন্তু আমি চাই না তুমি একা থাকো। 4টে বছর অনেক বড় সময়, আমি তো আর 1 বছর আছি। প্রাপ্তি মুখ তুলে অস্থির গলায় বলল, তারপর? টপারের প্রেমিক গ্র্যাজুয়েট হতে পারছে না, ব্যাপারটা ভালো শোনায় না গো ভালোবাসা। চিন্তা করো না, আমি যেখানেই থাকি না কেন আমি তোমারই থাকব। প্রাপ্তি চোখ নামিয়ে নিল। অদ্ভুত ব্যাপার হলো, অয়নের এমন অসহ্য গা জ্বালানো কথাগুলোতে তার খুব একটা খারাপ লাগছে না। না, প্রেম নামক পরীক্ষাটা করতে করতে সে কি প্রেমের নেশায় বুধ হচ্ছে। প্রাপ্তির খাওয়া শেষে সে একটা প্লাস্টিকের প্লেট নিয়ে রাইসার পাশে বসল। কোনো কথা না বলে পরোটার টুকরো ধরল রাইসার মুখের সামনে। রাইসা কিছু সময় বিমূঢ় চেয়ে রইল। তার কেন যেন খুব কান্না পাচ্ছে। ইচ্ছে করছে প্রাপ্তিকে জড়িয়ে ধরে বলতে, সেদিনের জন্য আমি সত্যি সরি, তুমি আমাকে ক্ষমা করবে। নাইট ঠিক তার সময় শুরু হলো। একে একে গান, নাচ, স্কেচ, স্লাইড শো হতে থাকলো। 15তম সেগমেন্টে আসলো অয়নের গানের পালা। অয়ন মোট 2টো গান গাইবে। কিবোর্ডে ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো বাদক ছেলেটা। গিটারের সুর উঠল। অয়ন অডিয়েন্সের মুখোমুখি না বসে একটু বেঁকে বসল, যেন ব্যাকড্রপের পেছনে দাঁড়ানো মানুষটাকে দেখা যায়। সে খুব জোর দিয়ে প্রাপ্তিকে বলেছে, মন দিয়ে শুনবে। অয়নের সুর গুঞ্জল মুক্তমঞ্চে। এই একাকী মনের স্থিরতা তুমি, টেনে এনো আমার গান। মনের গহীনে শুধু তোমারই রূপ, বাতাসে যদি দাও কান। এত শূন্যতায় মনে রাখি যে আমি, দেখে না কেউ তো আর, বলে এসবই পাগলামি। কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়। থামে না বরষা, তোমারে ডাকি যে আমি। কেউ দেখলে মনে করবে অয়ন অন্ধকারে বসা জনগণের দিকে তাকিয়ে আছে, কিন্তু অয়নের চোখ ব্যাকড্রপের পেছনে। প্রাপ্তি স্থির চোখে তাকিয়ে আছে, তার হৃদয় কাঁপছে অজানা শিহরণে। এই অনুভূতিটা অজানা, ভয়ঙ্কর। প্রাপ্তির মনে হলো পৃথিবী মানব শূন্য, শুধু সে আর অয়ন, আর কেউ নেই। অয়নের গানটা শেষ হলো। এরপর একই গিটারে সুর উঠল, মেঘের পরে আলোর ভিড়ে তুমিই প্রথম চেয়েছিলে। বুঝিনি আমি তোমাকে দেখে, রেখেছ যে কত মায়াতে। বুঝতে দাওনি কেন আমাকে, সাজিয়েছ যা হৃদয়ে। ছায়া হয়েছিলে পাশে, বলো কি করে যাব তোমায় রেখে। গান শেষ হলো। করতালিতে মুখরিত হলো মুক্তমঞ্চ। প্রাপ্তি এখনও তাকিয়ে আছে স্টেজের দিকে, তার ঘোর কাটেনি। একটু পর হাতে টান খেল। পেছনে তাকাতেই অয়নের বাদামি চোখজোড়া দেখতে পেল। অয়ন বলল, চলো। নাইটে পারফরমেন্স চলছে। প্রাপ্তি আর অয়ন হাঁটছে প্রশাসনিক ভবনের পেছনের টিচার্স কোয়ার্টারের ওদিকে। অয়নের হাতে প্রাপ্তির হাত। আকাশে চাঁদ নেই, কালো আকাশ ভর্তি তারা। বাতাসটা ঠান্ডা, কামিনী ফুলের গন্ধ আসছে নাকে। অয়ন নীরবতা ভেঙে বলল, গানগুলো শুনেছ? হুম। ভালো লেগেছে? হুম। শুধু হুম? অয়নের পা থেমে গেল। প্রাপ্তি এবার চোখ তুলে চাইল। অয়ন একটু ঝুঁকল, হাতজোড়া পেছনে বেঁধে ঠিক প্রাপ্তির সমপর্যায়ে এসে শুধালো, তোমার আমাকে কিছুই বলার নেই ভালোবাসা? কি বলবো? যা ইচ্ছে। প্রাপ্তি তার হাতটা অয়নের মাথায় রেখে হালকা করে বুলিয়ে দিতে বলল, আপনি অনেক সুন্দর গেয়েছেন। আপনি যে বেগুন না সেটা জানতে পেরে ভালো লেগেছে। অয়ন কিছু সময় বেকুপের মতো তাকিয়ে রইল। প্রাপ্তির সরল মুখখানার দিকে কিছু সময় চেয়ে থেকে শব্দ করে হেসে উঠল। প্রাপ্তির গালটা হালকা টিপে বলল, তুমি একটা চিজ ভালোবাসা। এর মধ্যেই হুট করেই যেন পৃথিবী অন্ধকার হয়ে গেল। লাইটগুলো সব নিভে গেল। টিচার্স কোয়ার্টারের এই জায়গাটা খুব নিরিবিলি। লোডশেডিং হবার জন্য একেবারে নিগুড় অন্ধকারে ডুবে গেল। অয়ন অন্ধকার হতেই কেঁপে উঠল। কিছু না ভেবেই প্রাপ্তিকে জড়িয়ে ধরল সে। প্রাপ্তি কিছুটা ভরকে গেল, নিজেকে সামলে নিল। সে জানে অয়ন অন্ধকার ভয় পায়, তাই পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আমি আছি অয়ন ভাই। মিনিট 10 কেটে গেলেও কারেন্ট এলো না, কিন্তু কোথা থেকে একটা হাই পাওয়ারের টর্চের আলো এসে পড়ল প্রাপ্তি এবং অয়নের মুখে। সাথে সাথেই একটা ক্ষীণ স্বর, রাত বিরাতে এখানে নষ্টামি করা হচ্ছে? অয়ন তার প্রশ্নের একেবারেই উত্তর না দিয়ে বলল, তুমি শুধু আমাকে দেখতে পারো না? তুমি শুধু আমার হতে পারো না? অয়নের দৃষ্টি প্রাপ্তিতে আবদ্ধ। প্রাপ্তির চোখ বিস্মারিত হলো। কান যেন বিশ্বাস করতে চাইছে না সে আসলে কি শুনেছে। সে কি সত্যি শুনেছে? অয়ন নামক পুরুষটি করুণ গলায় তাকে এমন আবেগপ্রবণ বাক্য শোনাচ্ছে। প্রাপ্তি বিমূঢ় হয়ে চেয়ে রইল। এমন প্রেম নিবেদন কি কখনো কেউ করেছে তাকে?
বুঝ হবার পর থেকে কখনো কোনো পুরুষ তাকে এভাবে আকুল স্বরে এমন আবেগঘন কথা বলেনি। প্রাপ্তি সর্বদাই ছেলেদের চোখে আখাস্তা ক্যাটেগরিতেই ছিল। কেন বলবে তারা এমন প্রাপ্তিকে? প্রাপ্তি সুন্দরী নয়, সে সুন্দর করে চলেও না, সে মিষ্টভাষী নয়, সে একটা যান্ত্রিক মানবী, যার আবেগ নেই, যার মধ্যে কোনো প্রকার ভালো লাগার উপকরণ নেই। তবে কেন অয়ন তাকে এমন কিছু বলছে? প্রাপ্তি চিন্তার গোলকধাঁধায় খাবি খাচ্ছিল, ঠিক তখনই অয়ন তার কাঁধে মাথা ঠেকিয়ে বলল, আমি হেরে গেছি, হাঁটু ভেঙে হেরে গেছি, আমি আর পারছি না। কেন আমাকে মায়ায় জড়ালে? যদি আমার নাই হবে তবে কেন আমার মধ্যে ভালোবাসার ফুল ফুটালে? আমার প্রতি মায়া হয় না তোমার? তুমি যখন অন্য কাউকে দেখো, অন্য কারোর সাথে কথা বলো, আমার অন্তর পড়ে। আমি এই পোড়ারি জায়ের কি করব? তোমাকে এই দায় যে নিতে হবে। প্রাপ্তি এবার মুখ খুলল, জড়ানো স্বরে বলল, আমি না দেখলেও আপনাকে দেখার মানুষের অভাব নেই। অয়ন মাথা কাঁধ করে চাইল প্রাপ্তির মুখের দিকে, কাতুর স্বরে বলল, পৃথিবী আমার জন্য হাঁ হুতাশ করলেও আমি যে তোমার চোখের প্রতিচ্ছবি হবার জন্য হাঁ হুতাশ করছি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাম, আই জাস্ট ওয়ান্ট টু বি ইয়র্স, ওনলি ইয়র্স। আর বাকিরা? প্রাপ্তি প্রশ্নটা করেই অন্যদিকে চাইল। অয়ন সোজা হয়ে দাঁড়াল, দু হাতে আগলে ধরল প্রাপ্তির গাল, ম্লান হেসে বলল, তুমি একবার আমাকে আগলে তো দেখো, আমি পৃথিবীর দিকে চাইব না। প্রাপ্তির হৃৎস্পন্দন বেড়ে গেছে, হাতটা হয়তো গলার কাছে চলে এসেছে। এত জোরে কেন বুক লাফাচ্ছে? তার কি পালস বেড়ে গেছে? হার্ট অ্যাটাক হবে? অস্বাভাবিক নয়, একেবারেই অস্বাভাবিক নয়। মাথা কাজ করছে না, সব কেমন এলোমেলো হয়ে গেছে। এই অয়ন নামক মানুষটা সব সময় সব এলোমেলো করে দেয়, আজও তাই হচ্ছে। অয়ন আকুল স্বরে জিজ্ঞেস করল, আমার হবে ভালোবাসা? শুধু আমার? প্রাপ্তি কাঁপা স্বরে বলল, আমি কখনো এগুলো করিনি। প্রাপ্তির কথা শুনে অয়ন হালকা হেসে শুধালো, কিগুলো? এই যে প্রেম প্রুম, এগুলো করলে আমার রেজাল্ট খারাপ হবে। প্রাপ্তি নিজেও বুঝতে পারছে না কি ভুলভাল বলে চলেছে সে। অয়নের সাথে একেবারে সম্পর্ক চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেবার পরও এমন চোরাবালিতে পা রাখছে কেন? সেও কি অয়নের মায়ায় জড়িয়ে গেছে? হয়তো। না হলে কেন অয়নকে অন্য মেয়েদের সাথে দেখলে তার ভেতরে অস্থির লাগে? মনে হয় কেউ ভোতা জং ধরা সুই দিয়ে তাকে গুতাচ্ছে। অয়ন প্রাপ্তির মুখখানা তুলে ধরল। কমলা রোদে প্রাপ্তির ফর্সা মুখটা লাল হয়ে আছে। অয়ন তার চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলল, তোমার প্রেম করা লাগবে না, প্রেমটা না হয় আমিই করব, তুমি শুধু আমার ভালোবাসা হয়ে থাকবে। এতটা আত্মবিশ্বাস! প্রেম কি আদৌ বাস্তব, নাকি সবই হরমোনাল খেলা? প্রাপ্তির ইচ্ছে হলো একবার এই হরমোনাল খেলাটিকে পরীক্ষা করার। সব পরীক্ষায় রেজাল্ট পজিটিভ আসে এমন তো নয়, কিছু কিছু এক্সপেরিমেন্ট তো ব্যর্থ হয়। রিসার্চ করতে হলে রেজাল্টে তো ব্যর্থতাটাই লিখতে হয়। প্রাপ্তিও না হয় তাদের মধ্যেই পড়বে। তবু একটা জলজান্ত থিসিস কেন বাদ দিবে সে? থিসিস টপিক প্রেম, আর সেই প্রেমের স্যাম্পল সে এবং অয়ন। প্রাপ্তির অযৌক্তিক মস্তিষ্ক যখন তার রিসার্চ টপিকের অবজেক্টিভ অংশটা সাজাচ্ছিল, তখন মন বলে উঠল, আমি আমার জিনিস কারো সাথে ভাগ করি না। আপনি যদি আমার হতে চান তবে শুধু আমার হবেন, আর কারণ না। কারণ না মানে কারণ না। অয়ন প্রথমে কিছু সময় বিভল চোখে চেয়ে রইল। মিনিট দুয়েক পর বুঝল প্রাপ্তি কি বুঝাতে চাইছে। সে প্রাপ্তির হাতটা নিজের হাতের মধ্যে নিল, তারপর হন হন করে হেঁটে গেল অডিটোরিয়ামে। অডিটোরিয়ামের ভেতরে যেতেই প্রাপ্তি হাত ছাড়িয়ে নিল। অয়ন বিষয়টা খেয়াল করল, কিন্তু ঘাটালো না। সে ভেতরে গিয়ে বিন্তির মুখোমুখি হয়ে বলল, বিন্তি, আমি তোমার সাথে নাচতে পারবো না। অয়নের এমন কথায় বিন্তি এক প্রকার লাফিয়ে উঠল। নাইটের বেস্ট ডান্সের একটি ছিল তাদের নাচ। শুধু বিন্তি নয়, 4th ইয়ারের লাবিব ভাই, যিনি নাচের সেগমেন্ট সাজাচ্ছিলেন, তিনিও আকাশ থেকে পড়ার মতো ভঙ্গিতে বললেন, কি বলছিস, মাথা খারাপ নাকি? সেগমেন্ট বানিয়ে ফেলেছি, এখন এগুলো বললে হয়? অয়ন একেবারেই দায়সারাভাবে বলল, আমি নাচব না ভাই, আমার। কথাটা বলে একবার থামল, প্রাপ্তির দিকে চাইল। প্রাপ্তির মুখটা সাদা পাতার মতো ফ্যাকাশে হয়ে আছে। তাই অয়ন একটু থেমে বলল, আমার গানের প্র্যাকটিস হয়নি, আমার মাজায় টান পড়েছে, পেন হচ্ছে। এমন হলে আমি আরেকটা গ্রুপ ডান্স যেটা আছে ওটা করতে পারবো না। ওইটা পিনিকের ডান্স, ওইটা না হলেও কোনো সমস্যা নেই। আমার আছে ভাই, আর এমন তো যে ডান্সারের অভাব। 2nd ইয়ারের রাতুল করবে, ওর 4টে ডান্স। মৃদুল? মৃদুল লাথিয়ে বলল, আমি করতে পারবো ভাই। মৃদুল গত 2 বছর যাবৎ বিন্তিকে পছন্দ করে, সুতরাং ওর জন্য বিন্তির সাথে নাচা অনেকটা মেঘনা চাইতেই বৃষ্টি। লাবিব ভাই অবাক স্বরে শুধালেন, তুই পারবি? হ্যাঁ, করিও ইজি আছে, আমি করে নেব। বিন্তির আমার সাথে একটু প্র্যাকটিস করতে হবে, এই যা। এর মধ্যে বিন্তি কঠিন স্বরে বলে উঠল, আমি নাচছি না ভাই, আরেকজন যে জুটি আছে ওরাই উঠুক। বলেই সে এক প্রকার রেগেমেগে অডিটোরিয়াম ছাড়ল। লাবিব ভাইয়ের মাথায় হাত। নাচটা 2টো জুটির ছিল, একটা জুটিতে সেই সৌন্দর্যটা থাকবে না। মৃদুল বেচারার আনন্দ মিয়ে গেল। লাবিব ভাই অয়নকে একটু বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু অয়ন খুব কাটকাট গলায় বলল,
সম্ভব না ভাই, আমি নাচব না। আবরার পুরো ঘটনাটা শান্ত চোখে দেখল, তার মুখখানায় আশার নেমে এলো। সে কাউকে কিচ্ছু না বলেই বেরিয়ে গেল অডিটোরিয়াম থেকে। এদিকে নুহার সিঙ্গারা খাচ্ছে, আর একবার প্রাপ্তিকে দেখছে, একবার অয়নকে। পলাশ মিনমিনিয়ে বলল, অয়ন ঘাউরামি করছে কেন? কি সুন্দর নাচটা উঠেছিল, ধ্যাত, নাইটের মজা নষ্ট করে দিল তো। औरत का चक्कर বাবু ভাইয়া, औरत का चक्कर। তারপর ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে মুক্ত মঞ্চে। অনুষ্ঠানটি মুক্ত মঞ্চেই হবে, তাই মাপঝোঁকে যেন কোনো সমস্যা না হয়, তাই ব্যাকড্রপের টিম তাদের সব কাজ মুক্ত মঞ্চেই করছে। রাইসার মেজাজ অত্যধিক খারাপ। শান্ত মেজাজের মেয়েটির মেজাজ খারাপ, তাহলে বুঝতে হবে খুব বড়সড় কিছুই ঘটেছে। গতকাল রাত 10টা পর্যন্ত সে ব্যাকড্রপের কাজ করেছে, অথচ আজ সকালবেলা 4th ইয়ারের শামিমা আপু বলে দিয়েছে ব্যাকড্রপ বদলাবে। এই থিমের উপর সিভিল ডিপার্টমেন্ট 2 বছর আগে নাইটের ব্যাকড্রপ বানিয়েছিল। রাইসার সারা রাতের কাজ এক নিমিষেই বাতিল হয়ে গেল। রাইসার রাগে এই মুহূর্তে কান্না পাচ্ছে। শামিমা আপুর উপর কথা বলার সাহস তার নেই। আবরার থাকলে হয়তো সে তার হয়ে কথা বলতে পারত। আবরার সাক্ষী তার পরিশ্রমের। নাইট উঠতে বেশি সময় বাকি নেই। এর মধ্যে কি করে এই পুরো ব্যাকড্রপ সে তুলবে? বাকি মেয়েগুলো তার নির্দেশনার মোতাবেক কাজ করেছে, এখন তাদের পরিশ্রমও মাটি হয়ে গেল। রাইসা মুক্ত মঞ্চে পা ঝুলিয়ে বসে আছে। এর মধ্যে কেউ একজন তার পাশে বসল। দীর্ঘশ্বাস ফেলল। রাইসা চমকে পাশে তাকাতেই দেখল আবরার এসে বসেছে। আবরারের মুখটা মলিন। রাইসার নিজের অভিযোগের ঝুলি খুলতে ইচ্ছে করল, বলতে ইচ্ছে করল, ভাইয়া জানেন কি হয়েছে? শামিমা আপু আমার আউপ কাজ বাতিল করে দিয়েছেন। এখন মাত্র 6 দিনে কি করে আমি ব্যাকড্রপ তুলব? কিন্তু আবরার শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে খাজা হলের পুকুরের দিকে। তার চোখে অদ্ভুত বিষণ্ণতা। রাইসা খানিকক্ষণ তার দিকে তাকিয়ে শান্ত স্বরে শুধালো, ভাইয়া, আর ইউ ওকে? তখন আবরার মলিন স্বরে শুধালো, তুমি কখনো অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছ? আবরারের অকপটে করা প্রশ্নে রাইসা বিমূঢ় হয়ে গেল। অ্যাট্রাক্টেড শব্দটাকে ভেঙে ভাবার্থ বোঝার চেষ্টা করল। সে বহুবার অ্যাট্রাক্টেড হয়েছে। সুদর্শন সুপুরুষের প্রতি অ্যাট্রাক্টেড না হওয়াটাই বরং এই বয়সে বেমানান। তবে সেই অ্যাট্রাকশনটা শুধু শব্দের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কখনো রাইসার সাহসে কুলায়নি, আবার এই সামান্য ভালো লাগাটিকে সে কখনো গুরুত্বও দেয়নি। অনেক কারণ আছে। সেটার প্রথমত তার পরিবার প্রচণ্ড রকমের রক্ষণশীল চিন্তাধারার। বিয়ের পূর্বের প্রেম তাদের চক্ষুশূল, যে কারণে ইচ্ছেকৃতভাবেই কখনো ভালো লাগাগুলোকে পাত্তা দেয়নি। খামোখা কষ্ট পাওয়ার কি মানে? তাই আবরারের প্রশ্নের ঠিক কি উত্তর দেওয়া যায় বুঝে উঠল না। পাল্টা প্রশ্ন করল, আপনি কি ছ্যাঁকা খেয়েছেন? প্রশ্নটা এতটাই অকপটে ছিল যে আবরারের চিন্তার মেঘে ছেদ পড়ল। সে আবরারের দিকে তাকালো বিমূঢ় চোখে। অনেকক্ষণ চুপ করে থেকে সে বলল, আমি ছ্যাঁকা খাওয়ার পর্যায়েও যেতে পারিনি, তার আগেই নো এন্ট্রি। বলেই একটু হাসল আবরার। সূর্যটা ঠিক মাথার উপরে, অথচ তাপ বেশি নেই। পুকুরের ধারে বলে ঠান্ডা বাতাস এসে মুখে লাগছে। আবরারের চুল উড়ছে। চশমার ভেতরের ঘোলাটে চোখগুলোই অদ্ভুত মায়া উকি দিচ্ছে। রাইসার মন বলল, তুই আবার ক্রাশ খেলি, ছ্যা। তারপর অয়ন গিটারের সুর তুলছে। সন্ধে হয়ে এসেছে। নীরব ক্লাসরুম। অডিটোরিয়ামের গেঞ্জামে সে যাবে না। এর মধ্যে নুহাস এসে একটা ঠোঙায় জিলাপি নিয়ে এলো। অয়ন নোট ঠিক করতে ব্যস্ত। নুহাস ঠোঙায় এগিয়ে বলল, কোন গানটা গাইছিস? মেঘের পরে। নুহাস মুখে জিলাপি পুরে শুধালো, তুই কি এই গান তোর না হওয়া প্রেমিকা, যার সাথে ব্রেকআপে তুই বিরহের নায়ক বনে বসেছিস, তার জন্য ডেডিকেট করছিস? তুই এমন ক্রিঞ্জ শক দিবি কল্পনাও করিনি। একটা নোট লিখতে লিখতে অয়ন তখন মৃদু হেসে বলল, এভরিথিং ফিলস ক্রিঞ্জ আনটিল ইউ ফল ইন লাভ। নুহাস জিলাপিটা চাবাতে ভুলে গেল। অয়ন তার মুখের দিকে না তাকিয়েই বলল, আমি নাইটে ওকে প্রপোজ করব। আমি যে শুধুই ওর সেটা তো ওকে বুঝাতে হবে। আমি নাইটে ওকে প্রপোজ করব, আমি যে শুধুই ওর সেটা তো ওকে বুঝাতে হবে। অয়নের গম্ভীর গলার বুলিখানা শুনেই নাকে মুখে বিষম খেল নুহাস। খক খক করে কাশতে শুরু করল সে। অয়ন একবার তাকিয়ে পানির বোতল এগিয়ে দিল। অনেক কষ্টে তা ধরল। এক নিঃশ্বাসে পানি খেল, গলা পরিষ্কার করল, মাথায় থাপ্পড় দিল 4-5টা। প্রায় 17 মিনিট পর সে স্বাভাবিক হল। তাও বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। অয়ন নির্বিকার। সে তার গিটারের নোট ঠিক করতে ব্যস্ত। নুহাস গা এলিয়ে দিল। অয়ন শুধালো, বাইচা আসোস? তুই সিরিয়াস? মানে তুই সত্যি ওর প্রেমে পড়েছিস? আর ইউ শিওর? অয়ন এবার একটু বিরক্ত হলো। শুভ্র মুখখানায় সেই বিরক্তের ছাপ স্পষ্ট হলো। গম্ভীর হলো স্বর, কি শুনতে চাস? এতদিন মাথা খাচ্ছিলি আমি প্রেম করছি কিনা শোনার জন্য? এখন তো বলছি আই এম ইন লাভ। নুহাস হাত মুঠোবন্দি করে ঠোঁটের উপর ঠেকালো। অনেকক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল অয়নের দিকে। অয়নকে লিনিয়ার ইকুয়েশনের মতো লাগছে। মোটেই এক্সের মান বের করা যাচ্ছে না, শুধু ইরার আসছে, তাও সায়েন্টিফিক ইরার। নুহাস একটু বিরক্ত হয়ে বলল, এত সুন্দরীরা তোর পেছনে ঘুরছে, সব ছেলে তেলাপোকা? অয়নের গিটার থেমে গেল।
তীক্ষ্ণ ধারালো চোখে তাকালো নুহাসের দিকে। নুহাস একটু ভ্যাবাচ্যাকা খেল যেন। অয়নের রাগ দেখার সৌভাগ্য খুব একটা হয়নি তার। অয়নকে জলি মাইন্ডেড ক্যাটেগরিতেই সবসময় দেখেছে সে, ফলে তার এমন গম্ভীরতা রাগী দৃষ্টি তার কাছে অপরিচিত। অয়ন খুব শীতল স্বরে বলল, ওর নাম প্রাপ্তি, আমার প্রাপ্তি। নুহাস 2 হাত তুলে নিল। সাদা পতাকা তুলে দেওয়াই উচিত। খুব শান্ত এবং নরম স্বরে বলল, সরি, আমি শুধু জিজ্ঞেস করছি হাউ হোয়েন। প্রেমে পড়ার জন্য কম্পিটিবিলিটির ব্যাপার না, তোদের মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই। প্রাপ্তির গেট আপ আমি ছেড়েই দেই, সেটা ম্যাটার করে না। প্রেম অন্ধ, তোদের স্বভাব চরিত্র মেলে না। প্রেমে পড়ে তুই পাগলায় গেছিস বুঝতেছি, কিন্তু প্রেমে পড়ার জন্যেও সেটার একটা রিজন লাগে। আই এম নট ডাউটিং, বাট তোর প্রেম ডাজন্ট রিয়েলি মেক সেন্স। আমার কাছে ব্যাপারটা হুতাশ লাগছে। তোকে তো কম দিন দেখছি না, তুই মুখ থুবড়ে প্রেমে পড়বি। আমি বিশ্বাস করলেও প্রাপ্তির প্রেমে পড়বি, ইকুয়েশন মিলছে না। দেখ, প্রাপ্তিকে যতটা দেখেছি ও কিন্তু খুব সিরিয়াস যে কোনো ম্যাটারেই। এমন না হয় যে তোর মোহ কেটে গেল আর তেলাপোকা ফেসে গেল। অয়ন নুহাসের কথাটা শেষ করতে দিল না, তার আগেই বলে উঠল, প্রাপ্তি আমার মোহনা, ও আমার ভালোবাসা, আমার নিঃস্ব জীবনের একরত্তি আলো, এক মুঠো শান্তি। আমি ভালো থাকতে ওর কাছে যাই, আমি আমার দুঃখ ভোলাতে ওর কাছে যাই। আমি জানি না কবে ওর প্রেমে পড়েছি, যখন ও আমাকে হাঁটু গাড়তে বাধ্য করেছিল, নাকি যখন অন্ধকারে আমাকে সাহস দিয়েছিল, নাকি যখন আমাকে থাপ্পড় মেরেছিল, নাকি যখন ওকে শাড়িতে দেখেছি। আমি সত্যি জানি না, তবে আমার ভালো লাগে যখন ও আমার আশেপাশে থাকে। প্রথমে ব্যাপারগুলো প্রাপ্তিকে বিরক্ত করার এবং নিজেকে পৈশাচিক আনন্দ দেবার উদ্দেশ্য হলেও একটা সময় প্রাপ্তি অভ্যেসে পরিণত হয়ে গেল। আমি টের পাওয়ার আগেই আমার হেদার ওর মায়ায় জড়িয়ে গেছে। আমাদের মধ্যে সামঞ্জস্যতা নেই বললি না? কথাটা ভুল। আমাদের মধ্যে অনেক সামঞ্জস্যতা আছে। আমরা এক মুদ্রার এপিঠ আর ওপিঠ, তবে আমরা অনেক আলাদা। আমার মতো ওর মধ্যে কোনো কপটতা নেই জানিস। ওর চোখ পড়তে পারি আমি। এক অদ্ভুত জেদে ভরা মেয়েটা, হার মানতে চায় না, হারতে চায় না। আমি ওর স্বচ্ছতার প্রেমে পড়েছি, ওর মনের জোরের প্রেমে পড়েছি, ওর সাহসের প্রেমে পড়েছি, ওর অটুট স্পৃহার প্রেমে পড়েছি। লুক ডাজন্ট ম্যাটার নুহাস, দিন শেষে মানুষটার সঙ্গ ম্যাটার্স। তুই না কমিটমেন্ট ভয় পেতে? নুহাসের প্রশ্নে অয়ন হালকা হেসে বলল, আমি এখনো ভয় পাই। আমি সম্পর্ক ভাঙা ভয় পাই, আমি একা হয়ে যাওয়া ভয় পাই, আমি একাকিত্ব ভয় পাই, কাউকে ভালোবাসতে বাসতে নিঃস্ব হয়ে যাওয়া ভয় পাই। কিন্তু আমার ওপাশের মানুষটা প্রাপ্তি, আমি জানি ও আমার হাত ছাড়বে না, ও আমাকে কখনো ভাঙতে দেবে না। প্রতিটা ভাঙা অয়নের জন্য একটা অটুট প্রাপ্তি খুব দরকার, যার সাথে ঝগড়া করতেও শান্তি, যাকে ভালোবাসতেও ক্লান্তি আসবে না। নুহাস বন্ধুর কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল। অয়নের বাসায় কি সমস্যা সেটা কখনো তার বন্ধু 3 জনকে জানায়নি, কিন্তু নুহাস এটুকু জানে অয়নের সাথে তার পরিবারের সম্পর্কটা স্বাভাবিক নয়। নুহাস কখনো ঘাটায়নি, অয়নের হাসির পেছনে বিষণ্ণতাকে জানতে ইচ্ছে হয়নি। তবে আজ বন্ধুর কথাগুলো শোনার পর থেকে মনটা ভালো লাগছে। প্রাপ্তির সাথে অয়নের প্রেমের ভবিষ্যৎ কি হবে নুহাসের জানা নেই, তবে এটুকু বুঝতে পেরিনি সবসময় প্রেম থেকে পালিয়ে বেড়ানো অয়ন মুখ থুবড়ে প্রেমে পড়েছে। ঠিক নাইটের আর একদিন বাকি। রাইসার চুলগুলো খোপা করে মাথার উপরে আটকানো, ঘাড় বেয়ে তরতর করে ঘাম গড়াচ্ছে। রাত 11টা বাজে। আজকের মধ্যে ব্যাকড্রপ না উঠলে আগামীকাল সেট করতে পারবে না। ঠিক সন্ধে 6টায় অনুষ্ঠান শুরু হবে। আগামীকাল ক্লাস না হওয়ার জন্য স্যারদের অনুরোধ করা হয়েছে, কিন্তু স্যারেরা কিছুই জানায়নি। রাইসা এখনও খায়নি। আজকের জন্য হলে 1টা পর্যন্ত সময় নেওয়া হয়েছে। সবাই শেষ রিহার্সালে ব্যস্ত। প্রাপ্তিও হলে যায়নি। আপুরা বলেছে সবাই একসাথেই ঢুকবে। সে বসে নেই। এক আপুর পোশাকে আঠা দিয়ে পুঁথি বসানোর কাজ দেওয়া হয়েছে তাকে। এর মধ্যে অয়ন সবার জন্য খাবার নিয়ে এলো। অডিটোরিয়ামের সবার জন্য বারবিকিউ আর পরোটা। খাবার আসতেই সবাই খেতে বসে গেল, কিন্তু রাইসার হাত ভর্তি রং, সে খেতে উঠতে পারছে না। ফলে রাইসা তার একটা ক্লাসমেটকে বলল, আমাকে একটু ঠাইয়ে দিবে? এখন হাত ধুলে বাকি রং শুকিয়ে যাবে, আমার খুব খিদে পেয়েছে। মেয়েটা একটু অনাগ্রহ প্রকাশ করে বলল, আমি তো খাইয়ে দিতে পারি না, চামচ দিলে খেতে পারবে? রাইসা কথা বাড়ালো না। বারবিকিউ কি করে চামচ দিয়ে খায় তার জানা নেই। সে দ্বিতীয়বার কথাটা বলল না। প্রাপ্তি রাইসার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে অয়ন বলল, আহারে, মেয়েটা না খেয়ে কাজ করছে, কষ্টই লাগছে। সাথে সাথেই কড়া দৃষ্টির মুখোমুখি হলো অয়ন। প্রাপ্তি রাগী চোখে তাকাতে সে একটা পরোটার টুকরোয় মাংস পুড়ে তার মুখের কাছে এগিয়ে দিয়ে বলল, শোনো মেয়ে, প্রেম করার কিছু রুল আছে। কোন হারামজাদা বানিয়েছে আমি জানি না, তবে রুল বুকের 34 নম্বর রুল হলো প্রেমিক বা প্রেমিকাকে অভুক্ত রাখতে নেই।
যেহেতু তুমি প্রেম করছো না, আমি একাই করছি, তাই আমাকে তো রুল ফলো করতে হবে। নাও হা করো। প্রাপ্তি চোখ ছোট ছোট করে বলল, আপনি কি জানেন আপনি মেয়েদের থেকেও বেশি ঢং করেন? আমার ঢংগুলো শুধু তোমার জন্যই সীমাবদ্ধ। উফ, হা করো। প্রাপ্তি হাঁ করল। অয়ন তাকে খাইয়ে দিতে দিতে বলল, হাতের কাজটা শেষ করে রাইসাকে খাইয়ে দিও। যতই হোক শি ইজ ইয়োর ফ্রেন্ড। ওয়াজ, মানুষ হিসেবেই না হয় দয়া করলে। অয়ন প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি জানি তুমি একা থাকতে পারো, কিন্তু আমি চাই না তুমি একা থাকো। 4 বছর অনেক বড় সময়, আমি তো 1 বছর আছি। প্রাপ্তি মুখ তুলে অস্থির গলায় বলল, তারপর? টপারের প্রেমিক গ্র্যাজুয়েট হতে পারছে না, ব্যাপারটা ভালো শোনায় না গো ভালোবাসা। চিন্তা করো না, আমি যেখানেই থাকি না কেন, আমি তোমারই থাকব। প্রাপ্তি চোখ নামিয়ে নিল। অদ্ভুত ব্যাপার হলো, অয়নের এমন অসহ্য গা জ্বালানো কথাগুলোতে তার খুব একটা খারাপ লাগছে না। না, প্রেম নামক এই পরীক্ষাটা করতে করতে সে কি প্রেমের নেশায় বোধ হচ্ছে। প্রাপ্তির খাওয়া শেষে সে একটা প্লাস্টিকের প্লেট নিয়ে রাইসার পাশে বসল। কোনো কথা না বলে পরোটার টুকরো রাইসার মুখের সামনে ধরল। রাইসা কিছু সময় বিমূঢ় চেয়ে রইল। তার কেন যেন খুব কান্না পাচ্ছে। ইচ্ছে করছে প্রাপ্তিকে জড়িয়ে ধরে বলতে, সেদিনের জন্য আমি সত্যি সরি, তুমি আমাকে ক্ষমা করবে। নাইট ঠিক তার সময় শুরু হলো। একে একে গান, নাচ, স্কেচ, স্লাইড শো হতে থাকল। 15তম সেগমেন্টে আসলো অয়নের গানের পালা। অয়ন মোট 2টো গান গাইবে। কিবোর্ডে ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো বাদক ছেলেটা। গিটারের সুর উঠল। অয়ন অডিয়েন্সের মুখোমুখি না বসে একটু বেঁকে বসল, যেন ব্যাকড্রপের পেছনে দাঁড়ানো মানুষটাকে দেখা যায়। সে খুব জোর দিয়ে প্রাপ্তিকে বলেছে, মন দিয়ে শুনবে। অয়নের সুর গুঞ্জিল মুক্ত মঞ্চে। এ একাকী মনের স্থিরতা তুমি, টেনে এনো আমার গান। মনের গহীনে শুধু তোমারই রূপ, বাতাসে যদি দাও কান। এ একাকী মনের স্থিরতা তুমি, টেনে এনো আমার গান। মনের গহীনে শুধু তোমারই রূপ, বাতাসে যদি দাও কান। এত শূন্যতা এ মনে রাখি যে আমি, দেখে না কেউ তো আর। বলে এসবই পাগলামি, কাটে না যামিনী, বিরহ যেন কেটে যায়। থামে না বর্ষা, তোমারে ডাকি যে আমি। কেউ দেখলে মনে করবে অয়ন অন্ধকারে বসা জনগণের দিকে তাকিয়ে আছে, কিন্তু অয়নের চোখ ব্যাকড্রপের পেছনে। প্রাপ্তি স্থির চোখে তাকিয়ে আছে। তার হৃদয় কাঁপছে অজানা শিহরণে। এই অনুভূতিটা অজানা, ভয়ঙ্কর। প্রাপ্তির মনে হলো পৃথিবী মানব শূন্য, শুধু সে আর অয়ন, আর কেউ নেই। অয়নের গানটা শেষ হলো। এরপর একই গিটারে সুর উঠল। মেঘের পরে আলোর ভিড়ে তুমিই প্রথম চেয়েছিলে, বুঝিনি আমি তোমাকে দেখে, রেখেছ যে কত মায়াতে। বুঝতে দাওনি কেন আমাকে, সাজিয়েছ যা হৃদয়ে। ছায়া হয়েছিলে পাশে, বলো কি করে যাব তোমায় রেখে। গান শেষ হলো। করতালিতে মুখরিত হলো মুক্তমঞ্চ। প্রাপ্তি এখনও তাকিয়ে আছে স্টেজের দিকে। তার ঘোর কাটেনি। একটু পর হাতে টান খেল। পেছনে তাকাতেই অয়নের বাদামি চোখ জোড়া দেখতে পেল। অয়ন বলল, চলো। নাইটে পারফরমেন্স চলছে। প্রাপ্তি আর অয়ন হাঁটছে প্রশাসনিক ভবনের পেছনে টিচার্স কোয়ার্টারের ওদিকে। অয়নের হাতে প্রাপ্তির হাত। আকাশে চাঁদ নেই, কালো আকাশ ভর্তি তারা। বাতাসটা ঠান্ডা, কামিনী ফুলের গন্ধ আসছে নাকে। অয়ন নীরবতা ভেঙে বলল, গানগুলো শুনেছ? ভালো লেগেছে? আমি কিন্তু গানগুলো শুধু তোমার জন্যই গেয়েছি। শুধু অয়নের পা থেমে গেল। প্রাপ্তি এবার চোখ তুলে চাইল। অয়ন একটু ঝুঁকল, হাত জোড়া পেছনে বেবে ঠিক প্রাপ্তির সমপর্যায়ে এসে শুধালো, তোমার আমাকে কিছুই বলার নেই ভালোবাসা? কি বলবো? যা ইচ্ছে। প্রাপ্তি তার হাতটা অয়নের মাথায় রেখে হালকা করে বুলিয়ে দিতে দিতে বলল, আপনি অনেক সুন্দর গেয়েছেন। আপনি যে বেগুন না সেটা জানতে পেরে ভালো লেগেছে। অয়ন কিছু সময় বেকুপের মতো তাকিয়ে রইল। প্রাপ্তির সরল মুখখানার দিকে কিছু সময় চেয়ে থেকে শব্দ করে হেসে উঠল। প্রাপ্তি গালটা হালকা টিপে বলল, তুমি একটা চিজ ভালোবাসা। এর মধ্যেই হুট করেই যেন পৃথিবী অন্ধকার হয়ে গেল। লাইটগুলো সব নিভে গেল। টিচার্স কোয়ার্টারের এই জায়গাটা খুব নিরিবিলি। লোডশেডিং হওয়ার জন্য একেবারে নিগূঢ় অন্ধকারে ডুবে গেল। অয়ন অন্ধকার হতেই কেঁপে উঠল। কিছু না ভেবেই প্রাপ্তিকে জড়িয়ে ধরল। প্রাপ্তি কিছুটা ভরকে গেলেও নিজেকে সামলে নিল। সে জানে অয়ন অন্ধকার ভয় পায়, তাই পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আমি আছি অয়ন ভাই। মিনিট 10 কেটে যাওয়াতেও কারেন্ট এলো না, কিন্তু কোথা থেকে একটা হাই পাওয়ারের টর্চের আলো এসে পড়ল প্রাপ্তি এবং অয়নের মুখে। সাথে সাথেই একটা ক্ষীণ স্বর, রাত বিরাতে এখানে নষ্টামি করা হচ্ছে। রাত বিরাতে এখানে নষ্টামি করা হচ্ছে? লম্বা হাই ভোল্টেজের টর্চখানা মুখের সামনে ধরে নীল পোশাকধারী টিচার্স কোয়ার্টারের দারোয়ানটি দাঁড়িয়ে আছে। এই দারোয়ানের সাথে ছাত্রছাত্রীদের 36 রাখা।
তিনি তার প্রৌঢ় দক্ষ চোখে কড়া নজর রাখেন এই ছাত্রছাত্রীদের ওপর। এরা ফাঁক পেলেই কোয়ার্টারে প্রবেশ করবে, গাছের আম কাঁঠাল চুরি করবে। আজকাল তো লাজ লজ্জার বালাই নেই। রাত হলেই এরা ক্যাম্পাসময় অন্ধকার জায়গায় জোড়ায় জোড়ায় বসে থাকে। মুখে বলাও যায় না এমন কার্যকলাপ করে। নেহাত দারোয়ান বিধায় পাত্তাও দেয় না এরা। সেদিনও গ্যারেজের ওদিকটায় পায়চারা করতে যেয়ে দুটো যুবক যুবতীকে চুমু খেতে হাতে নাতে ধরেছিল, কিন্তু তারা তাকে মোটেই গণ্য করল না, ভেঙিয়ে দৌড় দিল। বৃদ্ধ চোখ তাদের চেহারাটা ঠিক ঠাহর করতে পারেনি, নয়তো ঠিকই স্যারদের কাছে ধরিয়ে দিত। এরা নাকি দেশের কর্ণধার। ছি, আজ কোনো ছাড় হবে না। আজ একেবারে হাতে নাতে ধরেছে তাদের। অয়ন এখনও ভয় কাটিয়ে উঠতে পারেনি। তার শরীর কাঁপছে। সে প্রাপ্তিকে জড়িয়ে ধরে আছে, দৃষ্টি উদ্ভ্রান্ত। আলোর দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু বোধ এখনও আসেনি। অন্য সময় হলে হয়তো প্রাপ্তি হাত ধরে ছুট দিত, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। তার শরীর নিথর হয়ে গিয়েছে। অন্ধকারের ভয়টা এখনও তাকে কাবু করে। এখনও এক অস্পষ্ট ভয় তাকে শরীরে হিম ধরিয়ে দেয়। এদিকে প্রাপ্তি জীবনের প্রথম এমন পরিস্থিতিতে পড়েছে। তার মস্তিষ্ক অজান্তেই জড়ো হয়ে গেছে। কাজ করছে না স্নায়ুকোষ। কি করা উচিত তার? কি করবে? দারোয়ান নিজের ছোট বাটন ফোনটি বের করলেন, একজনকে ফোন করে বললেন, স্যার দ্রুত আসেন, হাতে নাতে অকাজ করতে ধরছে দুজনকে। প্রাপ্তির বুক ধক করে উঠল। মাথা কাজ করছে না, কি করবে? অন্যদিকে অয়ন তাকে এখনও জাপটে ধরে আছে। তাকে একটু ধাক্কা দেবার চেষ্টা করল সে, কিন্তু সে মূর্তির মতো জমে গেছে। ঘটনা খুবই দ্রুত ঘটছে। মিনিট 10 মধ্যে একজন স্যার সেখানে উপস্থিত হলেন। প্রাপ্তির শরীর ঠান্ডা হয়ে গেল। স্যারটি SWC এর ডিরেক্টর। স্যারের নাম আব্দুল কাদের। কাদের স্যার কোয়ার্টারেই থাকেন। তিনি এসে ঝাঝালো স্বরে বললেন, কি হয়েছে? অন্ধকারের মধ্যে তিনি এসেছে একটা টর্চ হাতে, পরনে একটা সুতির লুঙ্গি এবং ফতুয়া। তিনি দারোয়ানকে প্রশ্ন করার সাথে সাথেই সে টর্চ লাইট উঁচিয়ে বলল, দেখেন স্যার, এই পোলা আর মাইয়া এখানে নোংরা নোংরা কাম করতেছে। কাদের স্যার মুখের ওপর টর্চ মেরে বলল, এই তোমরা কারা, কোন ব্যাচ? অয়ন তখনও চুপ, শূন্য দৃষ্টিতে চেয়ে রয়েছে। প্রাপ্তি অয়ন এক প্রকার ধাক্কা দিয়েই নিজের থেকে সরিয়ে দিল। অয়নের হুঁশ এলো তখন। সে কাদের স্যারকে দেখতেই মুখের রং উড়ে গেল। তখনই বিদ্যুৎ চলে এলো, লাইটগুলো জ্বলে উঠল। কাদের স্যারের কপারে ঘন বলিরেখা দেখা গেল। অদ্ভুত বিষয়, প্রাপ্তি এবং অয়ন উভয়কেই সে চেনে। অয়ন আরিফুল শিকদারের ছেলে এবং প্রাপ্তি মোতালেব স্যারের ভাগ্নি। মোতালেব সাহেব প্রাপ্তিকে একেবারে শুরুতেই কাদেরের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, কেউ র‍্যাগ দিলে তাকে জানাবে। তারপর থেকে প্রাপ্তির বহুবার কাদের স্যারের সাথে দেখা হয়েছে, এজন্য চেহারাটি তিনি ভুলেননি। অন্যদিকে আরিফুল শিকদার তার ছাত্র, শুধু ছাত্র নয়, প্রিয় ছাত্র, তাই তার দুই ছেলেরই মুখ চেনেন তিনি। অবশ্য অয়ন শিকদারকে কেউ না চিনলেই অবাক লাগার কথা। নাইট এখনও শেষ হয়নি, গানের সাউন্ড আসছে। কাদের সাহেব অনুষ্ঠানটিতে গিয়েছিলেন বটেই, কিন্তু 15 মিনিট পর বাড়ি চলে এসেছে। এখন এই কাণ্ড, ফলে তার মুখখানা কঠিন হয়ে গেল। এসব অসভ্যতামি তার অপছন্দ। ভার্সিটিতে কোনো রেস্ট্রিকশন নেই বলে ইচ্ছে মতো নোংরামি করা হবে, সেটা তো মেনে নেওয়া যায় না। কাদের সাহেব প্রাপ্তির দিকে রুষ্ট দৃষ্টিতে চেয়ে তাচ্ছিল্য ভরে বললেন, তোমার মামা জানেন তার ভাগ্নি যে রাতের বেলায় এমন অপ্রীতিকর কাজ করছে? প্রাপ্তির গলা শুকিয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। তার গলার স্বরও যেন জমে গেছে। মাথা একেবারেই কাজ করছে না। অয়ন মাঝ থেকে বলল, স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। চুপ করো তুমি। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমাকে শিখাবে? তোমাদের মতো ছেলে মেয়ে তো কম দেখিনি। আরিফুলের ছেলে হয়ে তুমি এমন কিছু করবে, তাও টিচার্স কোয়ার্টারের দিকে? আমি তো কল্পনাই করতে পারিনি। কাদের সাহেব এক প্রকার ধমকে উঠলেন, তারপর শান্ত হয়ে গেলেন। অনেকক্ষণ শান্ত থাকলেন। তারপর ফোন বের করে বললেন, আই নিড টু ইনফর্ম মোতালেব। ঠিক সেই সময় প্রাপ্তি এক প্রকার অনুরোধ করে বলে উঠল, না স্যার প্লিজ, এটা তোমার আগে চিন্তা করা উচিত ছিল। স্যার বিশ্বাস করুন, আপনি যেমন ভাবছেন সিচুয়েশন তেমন ছিল না। আমরা শুধু ঘুরছিলাম। তোমরা জানো না টিচার্স কোয়ার্টারে স্টুডেন্ট অ্যালাউড না? স্যার উই আর সরি, প্লিজ মামুকে জানাবেন না। ওকে, ইফ ইউ ওয়ান্ট দ্যাট, দেন আই ডোন্ট হ্যাভ এনি চয়েস। আই উইল রাস্টিকেট বোথ অফ ইউ। রবিবার শার্প 10টায় আমার অফিসে আসবে। রাস্টিকেট কথাটা বজ্রঘাতের মতো শোনালো প্রাপ্তির কাছে। এক মুহূর্তের জন্য চোখের সামনে ভেসে উঠল তার স্বপ্নগুলো। টপ রেজাল্ট করে ডিন অ্যাওয়ার্ড পাওয়া, স্কলারশিপ নিয়ে বাইরে মাস্টার্স করা, পিএইচডি করা, এই ভার্সিটির টিচিং প্রফেশনে ঢোকা, ভালো টাকা ইনকাম করা, তারপর বাবাকে দেখিয়ে দেওয়া সেও ছেলের থেকে কম নয়। তার ছেলে হয়নি তাতে কি? প্রাপ্তিই তার ছেলে, মেয়েও ছেলের মতোই পারদর্শী। 10 বছর পর প্রাপ্তি 1 প্রকার ধুমকে উঠলেন। তার প্রথম বিয়ে, 2 ছেলে, 3 মেয়ে। 4 বছর পর বিয়ে। 5 বছর পর ছেলে। 6 বছর পর ছেলে। 7 বছর পর ছেলে। 8 বছর পর ছেলে। 9 বছর পর ছেলে। 10 বছর পর ছেলে। 11 বছর পর ছেলে। 12 বছর পর ছেলে। 13 বছর পর ছেলে। 14 বছর পর ছেলে। 15 বছর পর ছেলে। 16 বছর পর ছেলে। 17 বছর পর ছেলে। 18 বছর পর ছেলে। 19 বছর পর ছেলে। 20 বছর পর ছেলে। 21 বছর পর ছেলে। 22 বছর পর ছেলে। 23 বছর পর ছেলে। 24 বছর পর ছেলে। 25 বছর পর ছেলে। 26 বছর পর ছেলে। 27 বছর পর ছেলে। 28 বছ
হ্যাঁ, সে বংশ এগিয়ে নিতে পারবে না, কিন্তু বাবা মা বৃদ্ধ হলে তাদের দেখভাল করতে পারবে না এমন ভাবনা ভুল। কিন্তু রাস্টিকেট হলে তার জীবন এখানেই শেষ হয়ে যাবে। অবশ্য এখন যদি মোতালেবকে ফোন করা হয় তাহলে কি খুব ভালো কিছু হবে? অবশ্যই নয়। মামু জানা মানে বাড়ির প্রতিটা মানুষ জানা। একবার জামশেদ মজুমদার যদি জানেন এই ঘটনার কথা, তাহলে টেনে হিচড়ে বাড়ি নিয়ে যাবেন। তখন পড়াশোনার স্বপ্ন কেবল স্বপ্ন থেকে যাবে। প্রাপ্তির মুখ রক্তশূন্য হয়ে গেল। কাদের সাহেব যেন খুব ভালো করেই জানেন ঠিক কী করে ছাত্রছাত্রীদের বাগে আনতে হয়। তিনি মোতালেব সাহেবের নম্বরে ফোন দিলেন। মোতালেব সাহেব খাওয়া দাওয়া শেষে কেবল বিছানায় গা লাগিয়েছিলেন। ঠিক তখনই বেজে উঠল ফোনটা। মুখে বিরক্তি টেনে ফোনটা হাতে নিলেন। স্ক্রিনে জলজল করছে আব্দুল কাদের, এই নামটি। মোতালেব সাহেব ভ্রুকুটি কাটলেন। এই অসময়ে কাদের সাহেবের ফোন অপ্রত্যাশিত। তিনি ফোনটা রিসিভ করেই বললেন, আসসালামু আলাইকুম ডিরেক্টর সাহেব, বলেন এত রাতের তলবের কারণ কি? কথাটা যতটা মিষ্টি স্বরে বললেন, মিষ্টি স্বরটা ততটা দ্রুতই হারিয়ে গেল। গম্ভীর হয়ে উঠলেন মুহূর্তেই। রাগ ফুটে উঠল মুখে জুড়ে। অনেকক্ষণ গম্ভীর থেকে বললেন, আমি রবিবার আসছি। কাদের সাহেব ফোন কেটে অয়নের উদ্দেশ্যে বললেন, আরিফকে রবিবার শার্প 10টায় আমার অফিসে থাকতে বলবে। অয়নের চোয়াল শক্ত হয়ে গেল। সে আরিফুল শিকদার কোনো কিছুতেই জড়াতে চায় না। ফলে রুক্ষ স্বরে বলল, তিনি আসতে পারবেন না স্যার। দেন তোমার বহিষ্কারপত্র নিয়ে যাবে অফিস থেকে। স্যার প্লিজ, ট্রাস্ট আস। কাদের কোনো কথা শুনলেন না। তার কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। তাই তিনি হাত দিয়ে থামিয়ে বললেন, তোমাদের মতো ছাত্ররা এই প্রতিষ্ঠানের জন্য কলঙ্ক। তোমাদের ভাগ্য ভালো যে আমি বিষয়টাকে শুধুমাত্র গার্জিয়ানের মধ্যে সীমাবদ্ধ রাখছি, কারণ তোমাদের গার্জিয়ান আমার পরিচিত। নয়তো এক্ষুনি বহিষ্কারপত্র ইস্যু করতাম আমি। রবিবার পর্যন্ত অপেক্ষা করতাম না। কথাটা বলেই তিনি চলে গেলেন নিজের বাসায়। এদিকে প্রাপ্তি মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আসন্ন ভবিষ্যতের কথা ভাবতেই তার চিন্তাগুলো জড়ো হয়ে যাচ্ছে। সদ্য ফোটা প্রেম পুষ্পটা মলিন হয়ে গেছে। ভালো লাগাগুলো মূর্ছা গেছে। সে নির্জীবের মতো হাঁটতে শুরু করল হোস্টেলের দিকে। অনুভূতিগুলো পাথর হয়ে গিয়েছে। পিছনে যে অয়ন আকুল স্বরে তাকে ডাকছে, সেই কণ্ঠটা অবধি কানে যাচ্ছে না। অয়ন প্রাপ্তির নিষ্প্রাণ পথের দিকে চেয়ে রইল। বুকটা মুচড়ো দিয়ে উঠল তার। ভালোবাসাকে পাওয়ার লোভ ভালোবাসাকেই কি নিঃশেষ করে দিবে? শুক্রবার সকালটা অয়নের কাছে অভিশাপের মতো লাগছে। নাস্তা করার সময়টাতে মোটা মামার দোকানের কলরব বিষের মতো তিক্ত লাগছে। সবাই নাইটের আনন্দে আত্মহারা। বাস করে গিয়েছিল তারা একটা রেস্টুরেন্টে। সেখানে ডিপার্টমেন্ট থেকে খাওয়ানোও হয়েছে। অথচ কালচারাল সেক্রেটারি ছিল না, প্রাপ্তিও ছিল না। নুহাস যে অয়নকে ফোন দেয়নি এমন না, কিন্তু অয়ন তার অফিস গৃহে এসে দুটো ডিসোপান খেয়ে ঘুমিয়ে পড়েছিল। অবশ্য ওষুধ খাওয়ার আগে বহুবার প্রাপ্তিকে ফোন করেছিল, কিন্তু সে ফোন ধরেনি। সেই ঘুম ভেগেছে 11টায়, তাও যখন নুহাস এসে উপস্থিত হয়েছে। ঘুম ভাঙতেই প্রথমে অয়ন প্রাপ্তিকে ফোন করেছে, কিন্তু প্রাপ্তি ফোন ধরেনি। অয়নের এমন বিক্ষিপ্ত অবস্থা দেখে প্রথমে নুহাস ঘাবড়ে গিয়েছিল। একবার জিজ্ঞেসও করেছিল, কিন্তু অয়ন উত্তর দেয়নি, তাই আর ঘাটায়নি। টেনে টুনে নাস্তা করাতে মোটা মামার দোকানে নিয়ে এসেছে। অয়নের কাছে খাবারটাও বিস্বাদ লাগছে। সে এক টুকরো পরোটা গালে দিয়েই ঠেলে দিল প্লেটটা। পলাশ সাথে সাথেই শুধালো, তোর কি শরীর খারাপ দোস্ত? কিন্তু অয়ন তার প্রশ্নের উত্তরও দিল না। মনের ভেতর জ্বলতে থাকা ছাই চাপা আগুনটা কাউকে দেখাতে চায় না অয়ন। কিন্তু হঠাৎ কানে এলো, পেছনের টেবিলে বসে থাকা একটা ছেলে বলল, আরে কালকে তো কাহিনী হইছে, টিচার্স কোয়ার্নারে এক কাপল ধরা পড়ছে। কোন ব্যাচ জানি না, কিন্তু দারোয়ান মামা বলতেছিল তারা নাকি ওখানে অকাম করতেছিল। অকাম কি করতেছিল? কি আবার, বোঝোসি তো। বলেই একটা নোংরা হাসি দিল ছেলেটা, সাথে আরও কুৎসিত কিছু ইঙ্গিত করল। অয়নের এত সময়ের ছাইচাপা স্ফুলিঙ্গ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল যেন। শান্ত ছেলেটা মুহূর্তেই এক দানবের রূপ ধারণ করল। উঠে বড় বড় পা ফেলে ছেলেটার কলার টেনে ধরল, তারপর এলোপাথারি ঘুষি মারতে লাগল। অয়নের এত সময়ের ছাইচাপা স্ফুলিঙ্গ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল যেন। শান্ত ছেলেটা মুহূর্তেই এক দানবের রূপ ধারণ করল। উঠে বড় বড় পা ফেলে ছেলেটার কলার টেনে ধরল, তারপর এলোপাথারি ঘুষি মারতে লাগল। অয়নের এমন রূপ দেখে বন্ধুরা হতভম্ব হয়ে গেল। তারা মুখ চাওয়াচাওয়ি করল। অয়ন সম্মোহিত মানুষের মতো ছেলেটিকে মারছে। ছেলেটিও বুঝতে পারছে না সে কেন মার খাচ্ছে। তার নাক ফেটে গলগল করে রক্ত বইছে। নুহাস দেরি না করে অয়নের কোমর জাপটে ধরল। পলাশ এবং শিহাবও অয়নের বাহু টেনে ধরল। মোটা মামার দোকানে লোকের ভিড় জমল। সবাই আশ্চর্য কৌতূহল নিয়ে অয়নকে দেখছে। পলাশ, শিহাব এবং নুহাস কোনো মতে টেনে সরালো অয়নকে। অয়নের গায়ে অশিরিরি শক্তি যেন ভর করেছে। উন্মাদ লাগছে তাকে। চোখ লাল হয়ে আছে। ফর্সা মুখটা রাগে কেমন রক্তবর্ণ ধারণ করেছে।
হাঁপড়ের মতো তার বুক ওঠানামা করছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, পুরো শরীর কাঁপছে তার। একটা ছেলে কৌতূহল বশত তো বলেই বসল, অয়ন ভাইয়ের কি মাথা তাতা খারাপ হয়ে গেছে? এভাবে জানোয়ারের মতো কে মারে? নুহাস তখন পরিস্থিতি সামাল দিতে বলে উঠল, দোষ তো রাব্বির, র্যাগিং বন্ধ বলে মাথায় উঠে গেছিস, মুখ আছে বলেই যা ইচ্ছে বলবি, আশেপাশে কে আছে না আছে সেই জ্ঞানও ভুলে যাবি নাকি? তাই বলে এভাবে মারবে? আমরা এখন SWC-তে কমপ্লেন করলে কিন্তু অয়ন ভাই ফাঁসবে। নুহাস এবার অয়নকে ছেড়ে এগিয়ে এলো, চোয়াল শক্ত করে কঠিন গলায় বলল, যা বল, সাহস থাকলে বলে দেখ, আমরাও দেখি রাব্বি কি করে সার্ভাইভ করে ভার্সিটিতে। একটা মেয়ের নামে রচনা রচানো, তাকে নিয়ে ভার্বাল অ্যাবিউসিভ কথা বলে রাব্বি পার পেয়ে যাবে? অয়ন না মারলে আমি মারতাম ওকে। আমি অয়নের মতো দয়ালু কিন্তু না, তাই নিজের জায়গাটা ভুলিস না। সাহস থাকলে যা, কমপ্লেন কর। নুহাসের শীতলভাবে বলা কথাটা রাব্বি এবং তার বন্ধুদের শির দাঁড়াতে হিম ধরিয়ে দিল। নুহাস তার পকেট থেকে গুনে গুনে ৫,০০০ টাকা বের করে রাব্বির বন্ধুর হাতে ধরিয়ে দিল। গম্ভীর স্বরে বলল, ওকে মেডিকেলে নিয়ে চিকিৎসা করা, এতে ওর নাক ঠিক হয়ে যাবে। আর এটা লাস্ট ওয়ার্নিং দিলাম, মুখ থাকলে সেটা চালানোর ঘিলুটাও রাখিস। আর কখনো এমন জাবুর কাটার মতো মুখ চালাতে দেখলে আরও খারাপ হবে। নুহাস আর অপেক্ষা করল না। পলাশ এবং শিহাব অয়নকে টেনে টুনে বের করল দোকান থেকে। তারা বের হতেই রাব্বিকে তার বন্ধুরা ধরে ধরে মেডিকেল সেন্টারে নিয়ে গেল। অয়নকে টেনে তার বন্ধুরা নিয়ে গেল আইসিটি পার্কের দিকে। শুক্রবার সকাল বিধায় জায়গাটা একেবারেই নিরিবিলি, ফলে নুহাস একেবারে ফেটে পড়ল। পাগল হয়ে গেছিস তুই? মাথা কি নষ্ট হয়ে গেছে? মামার দোকানে সিন ক্রিয়েট করছিলি কেন? তোর কাজকর্মে কি সবার মুখ বন্ধ হবে? আরও বেশি হাওয়া দিয়েছিস তুই। চুপ করে আছিস কেন, কথা বল। অয়ন চুপ করে দাঁড়িয়ে আছে, তাকে বোবা রোগে ধরেছে যেন। নুহাস তার ঘাড় চেপে ধরে রুদ্রস্বরে বলল, অয়ন কথা বল, নয়তো তোর মুখ বাঁকিয়ে দিব আমি। টিচার্স কোয়ার্টারের কাপড়টা কি তুই আর প্রাপ্তি? অয়ন কথা বল। অয়ন অসহায়ের মতো দাঁড়িয়ে রইল, তার মাথা নত, চোখ মাটির দিকে। তার নীরবতাই বন্ধুদের জানিয়ে দিল গল্পটা কি। নুহাসের কেন যেন ভীষণ রাগ হলো। যে বন্ধুকে দীর্ঘ ৩টে বছর যাবৎ দেখে আসছে, অন্ধের মতো অনুসরণ করে আসছে, তার কাছ থেকে এমন বোকামি আশা করতে পারছে না। ওপর থেকে গোটা একটা রাত এবং সকাল কেটে গিয়েছে, অথচ অয়ন একটাবার তার বন্ধুদের জানানোর প্রয়োজন বোধ করেনি। একটাবার কি তাদের বিশ্বাস করা গেল না? একটাবার বলা গেল না? নুহাস অয়নকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। রাগী স্বরে বলল, এই তোর বন্ধুত্ব? এই আমাদের প্রতি তোর লয়্যালটি? এই আমাদেরকে তুই বিশ্বাস করিস? মুখ খোলস না কেন হারামজাদা? অয়ন এখনও চুপ করেই দাঁড়িয়ে আছে। নুহাস নিজের রাগ সংবরণ করতে পারল না, ঘুষি মেরে বসল অয়নকে। ঘুষিটা ঠোঁটের কাছে লাগায় ঠোঁট ফেটে রক্ত গড়াতে লাগলো অয়নের। সে টাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ল। নুহাস আবার হাত উঠাতে গেলে শিহাব তাকে আটকাল। অয়ন মাটিতে এক পায়ের হাঁটু ভাঁজ করে মাথা নুইয়ে বসে লইল। নুহাস জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। পলাশ এবার শান্ত স্বরে বলল, অয়ন, আমরা জানি তুই এমন কোনো কাজ করবি না যাতে তোর বা তেলাপোকার রেপুটেশন নষ্ট হয়, কিন্তু তাই বলে তুই যেভাবে রিয়্যাক্ট করছিস তাতে ইস্যুটা আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আই নো রাব্বির কথাগুলো তোর ভালো লাগেনি, কেউ তার গার্লফ্রেন্ড সম্পর্কে বাজে কথা শুনতে চায় না। আমিও রিধির নামে এমন কিছু শুনলে এভাবেই রিয়্যাক্ট করতাম, কিন্তু তোকে বুঝতে হবে বিষয়টা অনেক সেন্সিটিভ। একটা রিউমার আমাদের ছেলেদের জন্য ততটা ভয়ঙ্কর নয় যতটা একটা মেয়ের জন্যে। তুই রাব্বিকে মেরে সবার মনে একটা প্রশ্ন জাগিয়ে দিয়েছিস। সবার এখন নজর তোর ওপর হবে, আর অলরেডি তোর আর তেলাপোকাকে নিয়ে রিউমার তো চলছেই। আমি জানি না তোর কানে গিয়েছে কিনা, বাট তোকে আর তেলাপোকাকে নিয়ে অনেক অনেক রিউমার ঘুরছে ক্যাম্পাসে। এক রাতে তুই আর তেলাপোকা একসাথে ক্যাম্পাস থেকে বেরিয়েছিস, অথচ তেলাপোকা সকালে ব্যাক করেছে। এমন আরও অনেক কিছু। এবার অয়নের টনক নড়ল যেন, মাথা তুলে তাকালো। তার চোখের দৃষ্টি বিমূঢ়, উদ্ভ্রান্ত। অয়ন পাগলের মতো আওড়ালো, এজন্য প্রাপ্তি আমার ফোন ধরছে না। আই ব্রোক হার ট্রাস্ট। কি থেকে কি হয়ে গেল? সব নষ্ট হয়ে গেল। আমি এখন কি করে ঠিক করব সব কিছু? রবিবার গার্ডিয়ান কল করেছেন কাদের স্যার, প্রাপ্তি আমার ফোনটাও ধরছে না। কি করব আমি? অয়ন পাগলের মতো কথাগুলো বলেই যাচ্ছে। পলাশ এবং শিহাব মুখ চাওয়াচাওয়ি করল। তারা ঠিক কি করবে বুঝতে পারছে না। নুহাস একবার চাইল অয়নের দিকে। অয়নের ঠোঁট কেটে গেছে তার ঘুষিতে, অথচ ছেলেটার মধ্যে বিন্দুমাত্র উদ্বেগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে একটা নামই বিস্তৃত, প্রাপ্তি। হতাশ নিঃশ্বাস ছাড়ল সে, শান্ত স্বরে শুধল, বাসায় জানিয়েছিস? অয়ন মাথার চুল টেনে ধরল। নুহাস এবার তার সামনে বসল।
অয়নের কাঁধ চেপে কঠিন স্বরে বলল, অয়ন, তুই যে গোবর লেপছস ওটাকে সাফ তোরই করতে হবে। এখন বিরহের নায়ক হবার সময় না, এখন শক্ত হাতে সব ঠিক করার টাইম। এখন দেবদাসগিরি বন্ধ কর। এমন কিছু করা যাবে না যা সিচুয়েশনকে আরও বাজে করে। বাড়ি যা, বাপের লগে কথা বল। একটা ভুল স্টেপ সব নষ্ট হয়ে যাবে। নিজেকে সামলা। ও আমার ফোন ধরছে না দোস্ত। ওরে ওর মতো ছেড়ে দে। সবার সিচুয়েশন সামাল দেওয়ার ওয়ে সেম না। ওর সাথে কথা বলার চেষ্টা কর, কিন্তু ডোন্ট ফোর্স হার। আর নিজেকে রেডি কর সবচেয়ে খারাপ সিচুয়েশনের জন্যে। আমার আফসোস হচ্ছে কোথায় হচ্ছে জানিস? তোর মতো বাউন্ডেলে ঘুড়িটা মাত্রই আকাশ পেয়েছিল। প্রাপ্তি যেমন মেয়ে, আই ডোন্ট থিঙ্ক শি উইল কন্টিনিউ ইয়োর রিলেশনশিপ, সো বি প্রিপেয়ার্ড। অয়ন আহত চোখে তাকিয়ে রইল। তার স্বচ্ছ বাদামি চোখগুলো ছলছল করছে। নিজেকে হতভাগ্য লাগছে। বিষণ্ণ সকালটা কখন পেরিয়ে দুপুর গড়িয়েছে হিসেব নেই প্রাপ্তির। পড়ুয়া মেয়েটা আজ পড়ায় মন দিতে পারছে না। তোষকের উপর খোলা টমাস এইচ কর্নের বইটা। খাওয়া হয়নি, অথচ উদ্বেগ নেই তার। মুনিরা সকালে ফোন করেছিলেন। তার কণ্ঠ থমথমে ছিল। গম্ভীর গলায় বললেন, তোমার মামা ফোন করেছিলেন। এই লাইনটা যথেষ্ট ছিল প্রাপ্তির বোঝার। সে শান্ত স্বরে বলল, মা, তুমি কি আমাকে বিশ্বাস করো? মুনিরা অনেকক্ষণ চুপ করে রইলেন। তার নীরবতা প্রাপ্তির দুর্বোধ্য নয়। প্রাপ্তি দ্বিতীয়বার নিজের পক্ষে সাফাই গাইল না, শুধু শুধল। বাবার সিদ্ধান্ত কি? তিনি আগামীকাল রথে রওনা নেবেন। পলাশ ভাইজান এবং তোমার বাবা রবিবার সকালে পৌঁছবেন তোমার ভার্সিটিতে। তুমি ব্যাগ গুছিয়ে রেখো। আমাকে বিনা অপরাধে ফাঁসির কাঠে ঝুলাবে? তোমার একটাই অপরাধ, এই ঘরে জন্মেছ। তুমি তোমার বাবার মেয়ে, তুমি মেয়ে, এছাড়া তোমার কোনো অপরাধ নেই। ভাইজান আমাকে ফোন দিলে বাড়িতে কেউ জানত না, কিন্তু ভাইজান ওনাকে ফোন করেছেন। তোমার দাদির কানেও খবর গিয়েছে। তোমার বড় ফুপু ছেলে দেখছেন, মেজ ফুপুও দেখছেন। প্রাপ্তির ক্লান্ত অভিমানগুলো মনের মধ্যেই রয়ে গেল। মুনিরাকে একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, তুমি কিছু বলছো না কেন মা? কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করার মুখ তার নেই, কারণ ভুল সে করেছে। সে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কিছু জিনিস শুধু উপন্যাসের পাতাতেই সুন্দর লাগে, বাস্তবে নয়। প্রাপ্তি বিষণ্ণ স্বরে বলল, সরি মা, সরি। ওপাশ থেকে নাক টানার শব্দ আসছে। মুনিরা কিছুক্ষণ বাদে বললেন, ব্যাগ গুছিয়ে ফেলো, মন খারাপ করো না। ভাগ্যে থাকলে তোমার স্বপ্ন পূরণ হবে। অনেক চেষ্টা করেছো তুমি, এবার ভাগ্য আর উপরালার উপর ছেড়ে দাও। অনেক চেষ্টা করেছো তুমি। মুনিরা হয়তো কাঁদছেন, তার কণ্ঠ বসে গেছে, ফ্যাঁসে শোনাচ্ছে। প্রাপ্তির চোখ শুষ্ক। কেন যেন তার লোহার মতো শক্ত হৃদয়টার ব্যথা চোখ অবধি পৌঁছচ্ছে না। সে কি এখনো বাস্তবতা মানতে পারছে না? অন্তঃস্থলে কোথাও কি ছোট একটা আশার মূর্ছানো বীজ আছে এখনো? প্রাপ্তি সবসময় একটা জিনিসে বিশ্বাস করে এসেছে, যতক্ষণ না মানুষ মারা যায় তত সময় তাকে পরাজিত বলা যায় না। সে তো মরেনি, তাহলে হার কেন মানবে? এদিকে হলের মধ্যে কিছু কথা ভেসে বেড়াচ্ছে। রাইসার কানেও সেই কথাগুলো এসেছে। সেও তার রুমমেটদের কাছে শুনেছে অয়ন ভাইয়া একটা মেয়ের সাথে কাদের স্যারের কাছে ধরা পড়েছে, কিন্তু মেয়েটিকে সেটা ধোঁয়াশা। রাইসা এসবে খুব একটা কান দেয় না, দিতে ইচ্ছে হয় না, বিরক্ত লাগে। শুক্রবার বলে আজ শ্যাম্পু করেছে সে। হাতে খুব একটা কাজ নেই, নরম রোদে বসে আছে সে। লম্বা চুলগুলো তোয়ালেতে মুছছে। হঠাৎ টের পেল তার পাশে একজন বসেছে। মৃধা নামক মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটি মেয়ে এক বাটি তেল নিয়ে তার পাশেই বসেছে। মাথায় চুল ভাগ করে সে তেল দিতে দিতে বলল, তোদের ডিপার্টমেন্টের অয়ন ভাইয়া যা খেয়াল দেখালো, আজকে নাকি মোটা মামার দোকানে মারামারিও করেছেন, রাব্বি ভাইয়ার নাক ভেঙে দিয়েছেন, ভাইয়া হাসপাতালে। রাইসা তার কথা শুনেও তা শোনার ভান করল। সে হাতে পায়ে অলিভ অয়েল মাখতে ব্যস্ত। শীত পড়েছে দক্ষিণবঙ্গে, আবহাওয়া শুষ্ক। সকালে ঠান্ডা লাগে, একটা কম্বল কিনতে হবে। রাতে খুব ঠান্ডা লাগে, গণরুমে একজনের জন্য ফ্যান বন্ধ করা হয় না। মৃধা রাইসার কোনো সাড়া না পেয়ে নিজ থেকেই বলল, আচ্ছা তুই জানিস মেয়েটাকে? রাইসা ভ্রু কুঞ্চিত করল, বিরক্ত স্বরে বলল, আমি কি করে জানব? তুই অয়ন ভাইয়ের আন্ডারে কাজ করিস না? তোর তো জানার কথা ভাইয়ের গার্লফ্রেন্ডকে। কাজ করি, ঘোষ গল্প না। আচ্ছা, মেয়েটা তোদের টপার প্রাপ্তি না তো? এবার উঠে দাঁড়ালো রাইসা, তার মেজাজ খারাপ হয়ে গেছে। মৃধা অবাক স্বরে বলল, কোথায় যাচ্ছিস? বয় না। আমার কাজ আছে। কান নিয়ে গেছে চিলে, এই জিনিসপত্রে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আর প্রাপ্তি তোর মতো রোদে বসে মাথায় তেল দিতে দিতে ফালতু কথা বলায় সময় নষ্ট করে না। সুতরাং অয়ন ভাইয়া যে মেয়েকে নিয়েই চিপায় যাক না কেন, সে প্রাপ্তি না। বাবা, শুনেছিলাম তোদের নাকি ঝগড়া হয়েছে। হ্যাঁ, আমাদের ঝগড়া হয়েছে, কিন্তু আমি ওকে চিনি, ও আজাইরা কাজ করার মেয়ে না, বলেই নিজের ঘরে চলে এলো রাইসা। প্রাপ্তিকে নিয়ে চিন্তা হচ্ছে।
মেয়েটা যদি বাবার দিকে ফ্যাল করে চেয়ে আছে প্রাপ্তি। মুখ থেকে কোনো কথা বের হলো না, শুধু প্রাপ্তির চোখগুলায় অস্পষ্ট বিতৃষ্ণা ফুটে উঠল। তার সম্মুখে যে কঠোর মানবটি দাঁড়িয়ে আছে সে তার নিজের জন্মদাতা, অথচ এই লোকটার অন্তর পাথর। কোথাও যেন পড়েছিল পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছেন, কিন্তু একজনও খারাপ বাবা নেই। কথাটি এই মুহূর্তেই মিথ্যা হয়ে গেল। জামশেদ মজুমদার সেই খারাপ বাবাদের ক্ষুদ্র সংখ্যার মধ্যে পড়েন, কারণ সে সেই জিনিসটা দিয়েই প্রাপ্তিকে ব্ল্যাকমেল করছে, যা প্রাপ্তির দুর্বলতা। প্রাপ্তির দুর্বলতা তার মা। এই বিশাল পৃথিবীতে কেবল একটা মানুষ আছে যাকে প্রাপ্তি ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে। এই মুহূর্তে সে যদি নিজের জেদে অটুট থাকে, তাহলে তাকে তার মাকে ছাড়তে হবে। এই বিশাল পৃথিবীতে মাকে ছাড়া সে কি থাকবে? তার মন মস্তিষ্কে ভেসে উঠল মাহীন এই কুৎসিত পৃথিবীর বাস্তবতা। বিশাল পৃথিবীতে প্রাপ্তি একা। সে মুহূর্তে এই পৃথিবীটা নিতান্ত নিষ্ঠুর এবং কুৎসিত লাগতে শুরু করল। জামশেদ মজুমদারকে হাড়ে হাড়ে চিনে সে যখন বলেছে সে মায়ের সাথে প্রাপ্তিকে কথা বলতে দেবে না, সে এমনটাই করবেন। মনিরা মেয়ের জন্য ছটফট করবেন, হয়তো তিনি প্রাপ্তিকেই বেছে নেবেন। কিন্তু পাপিয়া, তার কি দোষ? প্রাপ্তির স্বার্থপরতা তার বোনের সাজানো পৃথিবীটা এলোমেলো করে দেবে। এক বিশাল স্রোতের মতো চিন্তার ঢেউ শক্ত প্রাপ্তির ভেতরকে নাড়িয়ে দিল। জামশেদ মজুমদারের নিরেট অহংকার তার সমস্ত শরীরে প্রকটভাবে প্রকাশ পাচ্ছে। শটান দেহে বিন্দুমাত্র করুণা নেই, তার চোখের দৃষ্টিতে কোমলতা নেই। মেয়ের দিকে তার চাহনি দেখে কারোর অনুমান করার সাধ্য নেই প্রাপ্তি তার ঔরসজাত। তার চাহনি এইরূপ যেন নিতান্ত পাপিষ্ঠ কোনো প্রাণের দিকে একরাশ ক্ষোভ জাহির করছেন। তিনি অনমনীয় স্বরে বললেন, আমাদের বাস দুটোয়। প্রাপ্তির শুষ্ক চোখে বাবার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমি কোনো অন্যায় করিনি। জামশেদ সাহেবের দৃষ্টির প্রখরতা বাড়ল, তীক্ষ্ণ হলো চাহনি। তিনি মেঘমন্দ্র কণ্ঠে বললেন, সেটা বোঝার ক্ষমতা নেই তোমার। আমি অহেতুক তর্কে জড়াতে চাই না। তুমি কি যাবে নাকি যাবে না? গেলে আমরা অপেক্ষা করব, না গেলে আমরা এখনই চলে যাব। তোমার মায়ের সাথে নিশ্চয়ই তোমার কথা হয়েছে, সে তোমাকে নিশ্চয়ই বুঝিয়েছে। প্রাপ্তি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। মা তাকে বলেছে, বুঝিয়েছে জীবনটাকে ভাগ্যের অনিশ্চয়তায় ছেড়ে দিতে। জামশেদ সাহেব এবার ঈষৎ অধৈর্য স্বরে বললেন, তোমার জন্য সারাদিন বসে থাকার মতো সময় আমার নেই। তোমার যেতে না ইচ্ছে হলে এখানেই থাকো, তবে তোমার মায়ের সাথে আর কখনো যোগাযোগের চেষ্টা করবে না। আমরা ভুলে যাব আমাদের কোনো মেয়ে আছে। প্রাপ্তি কিছুক্ষণ চুপ থেকে ধীর স্বরে বলল, আমি আমার ব্যাগ গুছিয়ে আনছি। প্রাপ্তি শুধু নিজের বইগুলোই ব্যাগের মধ্যে গুছালো। ক্লাসের টাইম বলে রুম ছিল প্রায় ফাঁকা। যারা ছিল হয় কানে হেডফোন গুজে পড়ছে, নয়তো কাঁথা মুড়ে শুয়ে আছে। প্রাপ্তির জন্য ভালো হয়েছে, তাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। প্রাপ্তির তোষকের ওপরের চাদরটা অর্ধেক তুলে বালিশগুলো ঢেকে দিল। এই চাদর আর তোষকটা অয়নকে পরানোর টাকা দিয়ে কিনেছিল সে। হঠাৎ অয়ন নামটা তীব্রভাবে হানা দিল মনে। অয়ন, মানুষটা আজ চাতক পাখির মতো তার দিকে তাকিয়েছিল। প্রাপ্তি ধারণা পৃথিবীতে হয়তো এই স্নেহ যত্ন বিষয়গুলো তার জন্য তৈরি হয়নি। অয়ন নামক মানুষটা অতর্কিতে তার খরা জীবনে প্রবেশ করেছিল। তার আবেগ, যত্ন, স্নেহগুলো প্রাপ্তিকে কোথাও না কোথাও লোভী করে তুলেছিল। তাই তো তার প্রেম নামক অলিক চোরাবালিতে প্রাপ্তি পা দিয়েছিল। মোবাইলটা হাতে নিল সে। শেষবারের মতো মানুষটার মুখে ভালোবাসা শুনতে ইচ্ছে করছে, অবান্তর ইচ্ছে। এই ইচ্ছের কোনো মানে নেই, কোনো কারণ নেই। অথচ প্রাপ্তি ঠিক ফোন করল সেই নাটকেস নামক সেভ করা কন্ট্যাক্টে। একবার ফোন বাজতেই ওপাশ থেকে ধরাভাঙা স্বর কানে এলো, ভালোবাসা। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতরটা একটা শূন্যতা অনুভব হলো। কিছু একটা তার বুকটা খামচে ধরেছে সে। কিছুক্ষণ চুপ থাকল। ওপাশের মানুষটার অস্থির নিঃশ্বাস কানে আসছে, সেই সাথে কাতর একটা স্বর, আই এম সরি ভালোবাসা, আই এম সরি। আমি তোমাকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছি। আমি বুঝি না কেন যেন যখন আমি কাউকে হ্যাপি করতে চাই উল্টো তাকে ডিসঅ্যাপয়েন্ট করে ফেলি। আই এম সরি ভালোবাসা, তোমাকে আমার জন্য। আমি বাসায় চলে যাচ্ছি, আর কখনো ক্যাম্পাসে আসবো কিনা জানি না। আমার সামনে কি ভবিষ্যৎ আছে আমি জানি না। আপনি নিজেকে দোষারোপ করবেন না। যা হয়েছে আমাদের ভাগ্যে ছিল হয়তো, এখানে কারোর হাত নেই। অহেতুক নিজেকে দোষ দিয়ে এনার্জি নষ্ট করবেন না। অয়ন স্তম্ভিত হয়ে বসে রইল। গলা থেকে একটা স্বরও বের হলো না। প্রাপ্তি একটু থেমে বলল, অয়ন ভাই, পারলে আমাকে ভুলে যেয়েন। আমি যদি ক্যাম্পাসে ফিরেও আসি তবুও আমাদের আর রাস্তা না মেলাই মঙ্গল। কি লাভ বলুন তো অহেতুক এই আবেগে নিজেকে জড়ানোর, হুদাই কষ্ট পাওয়া। আপনি একদিন বলেছেন আমাদের ডেস্টিনি এক সুতোয় বাঁধা। আমার মনে হয় আপনি ভুল। আমরা যখনই একে অপরের সামনে এসেছি কখনো ভালো হয়নি, বরং শুধু ক্ষতি হয়েছে। তাই নিজেকে সামলে নিন।
প্রাপ্তি বলছিল ঠিকই, অথচ তার ভেতরটা জুড়ে এক ভোঁতা যন্ত্রণা তাকে কাবু করে তুলছিল। এই ব্যথাটার কারণটা কি নিজের স্বপ্নের ধ্বংসাস্তূপের জন্য, নাকি সদ্য অনুভূত আবেগ অঙ্কুরে বিনষ্ট হওয়ার জন্য, সে বুঝতে পারছে না। প্রাপ্তি ফোনটা কেটে দিল, ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল গণরুম থেকে। সিঁড়ি থেকে নামার সময় রাইসার সাথে তার দেখা হলো। ক্লাস থেকে রুমে যাচ্ছিল। রাইসা প্রাপ্তির হাতে ব্যাগ দেখেই শুধালো, তুমি কোথায় যাচ্ছ? বাড়িতে। হঠাৎ? প্রাপ্তি উত্তর দিল না। আসলে উত্তরটা তার কাছে নেই। কেন যাচ্ছে সে? বাবার সাথে জেদ ধরে সে থেকে যেতে পারত। কি যায় আসতো, পরিবার ছাড়াও পৃথিবীতে মানুষ থাকতে পারে, কিন্তু মাকে ছাড়াই নিষ্ঠুর পৃথিবীকে মোকাবেলা করার সাহস হয়তো জোগাতে পারেনি। রাইসার দিকে চেয়ে মৃদু হেসে বলল, ভালো থেকো, বলেই পাশ কাটিয়ে বেরিয়ে গেল। হলের অফিসের সামনে বিশাল যে আয়না লাগানো, তাতে একবার নিজেকে দেখল সে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ, আত্মমর্যাদা সম্পন্ন প্রাপ্তির বদলে এক কাবু জীর্ণ দেহে মেয়েকে দেখতে পেল। মেয়েটার চেহারা তারই মতো, শুধু ভেতরটা জুড়েই পরাজয়ের হাজারো আঘাত। এই পরাজয়টা নিজের কাছেই। মজুমদার ম্যানশনে বিয়ের তোড়জোড়। ফুপুরা প্রতিদিন নতুন নতুন পাত্রের সন্ধান নিয়ে হাজির হচ্ছেন। প্রতিদিন কেউ না কেউ দেখতে আসছে প্রাপ্তিকে। প্রাপ্তির মতামতে এখানে মূল্য নেই। দাদি তো তাকে দেখেই বলেছেন, কই ছিলাম, মাইয়ারে এত পড়ানোর দরকার নাই, মাইয়া পৈরাকু দেশের নেত্রী হইব, শি বংশের নাম ডুবাইছে, ছেলে মেয়ে মাখামাখি, ছি ছি। মেজ ফুপু ফাঁক পেলেই মুনিরা বেগমকে বলেন, কি ভাবি, খুব তো মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়াতে পাঠালে, লাভ কি হইল, মেয়ে নাম ডুবাইল তো। মুনিরা চুপ করে থাকেন, উত্তর দেন না। এদিকে প্রাপ্তির ইচ্ছাকৃত অপরিতারটি সত্তাকে জোরপূর্বক পরিপাটি করে নতুন নতুন পাত্রের সামনে তাকে পরিবেশন করা হচ্ছে। অর্থের দিক থেকে কেউই নগণ্য নন। কেউ কেউ তো সৌজন্যের খাতিরে বলেনও, বিয়ের পর মেয়েকে আমরা পড়াবো, ইঞ্জিনিয়ার বউ আমাদের। প্রাত্রী একজনও অযোগ্য নন, কেউ ডাক্তার, কেউ ব্যাংকার, তো কেউ ইঞ্জিনিয়ার, একজন বিসিএস ক্যাডারও। তবুও বিয়েটা ঠিক হচ্ছে না, কারণ যখনই ছেলে তার সাথে একা কথা বলতে চান, ঠিক তখনই ঝামেলা বাঁধছে। ঝামেলাটা অবশ্য প্রাপ্তিই বাঁধাচ্ছে। সে সুন্দর মতো স্থির মুখাভঙ্গিতে নির্বিকারভাবে বলছে, আপনাকে বলির পাঠা বানানো হচ্ছে। আপনি যদি বলি পাঠা হতে চান, আমাকে বিয়ে করতে পারেন। তবে আমার একটা প্রেমিক আছে, যার সাথে আমাকে ঝোপে ঝাড়ে ধরা হয়েছে। আমি বিয়ের আগ মুহূর্তেই প্রেমিকের সাথে পালাবো। প্রাপ্তির এই কথা শোনা মাত্র ছেলেগুলো বিয়ে ভেঙে দেয়। জামশেদ সাহেব যখন শুধান, তারা উত্তরে জানান, আমরা এমন নির্লজ্জ মেয়েকে বাড়ির বউ বানাবো না। অনেক জোড়াজোড়ির পর তারা প্রাপ্তির বলা কথাগুলো জানায়। জামশেদ সাহেব মেয়ের এমন আচরণে রেগে মেগে মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন, তুমি পাত্রপক্ষকে এসব বলেছ? হ্যাঁ, মিথ্যে তো বলিনি, আপনারা তো মনে প্রাণে এটাই বিশ্বাস করেন। বিয়ে নামক এত বড় ব্যাপারে আমি তো সত্য লুকাতে পারি না। প্রাপ্তি খুব শান্ত ভঙ্গিতে উত্তর দেয়। তার উত্তরের সাপেক্ষে যুক্তি হারিয়ে ফেলেন জামশেদ সাহেব। না পেরে গজগজ করতে করতে স্ত্রীকে বলেন, মুনিরা, তোমার মেয়েকে সামলাও, কোনোদিন আমি নিজের সংযম হারিয়ে ফেলব, আমাকে খারাপ হতে বাধ্য করো না। প্রাপ্তি নির্বিকার। সে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে বই খুলে বসে থাকে। ক্লাস না করুক, পড়াশোনা বন্ধ করেনি। সে শুধু দেখতে চায় বাবা কতদিন নিজের জেদে অটুট থাকতে পারেন। নীরব বিকাল, 4টে বাজে, আসরের আজান শোনা যাচ্ছে। এর মধ্যে মেজ ফিপুর কণ্ঠ ভেসে আসছে বসার ঘর থেকে। মিটিং হচ্ছে সেখানে। তিনি ক্ষণক্ষণে স্বরে বলছেন, তোমার মেয়ের যা স্বভাব, আমার মনে হয় এই ছেলের থেকে ভালো কাউকে আমরা পাবো না। এখন আপনি বুঝেন কি করবেন। চাচিও মৃদু স্বরে তাল দিয়ে বললেন, প্রাপ্তি এহেনও মানুষ নেই যাকে বলে নাই সে ঝোপে ঝাড়ে ছেলের সাথে ধরা পড়ায় তাকে বিয়ে দেওয়া হচ্ছে। এমনকি কাজের মেয়েরাও জানে, তারা সারা পাড়া রটিয়েছে। সেদিন সবজি কেনার সময় 7তলার ভাবি জিজ্ঞেস করেছেন, আমার লজ্জায় মাথা কাটা যায় অবস্থা। আমি বলেছি সব বানোয়াট, বুয়াদের ষড়যন্ত্র। ভাইজান, আপনি জেদ ছেড়ে দেন, ঘরে আরও ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ ভাবেন। প্রাপ্তিকে বিয়ে না দিলে পাপিয়ারও বিয়ে হবে না। শেষমেশ যখন দাদি বললেন, দ্রুত বিয়েটা দিয়ে দাও জামশেদ, তোমার এই জেদি মাইয়া বিয়ের পরই সিধা হবে। প্রাপ্তি নিজের রুম থেকে সবটাই শুনতে পেল। বুঝতে পারল আরেকটা মুরগি খোঁজা হয়েছে। নিশ্চয়ই এই মুরগিকে মেজ ফুপু খুঁজে এনেছেন। প্রাপ্তি গা করল না, তার পরিবার যা পারে করুক। প্রাপ্তিও দেখতে চায় তারা কখন ক্ষান্ত হবে। পরদিন সকালেই ঘরের মহল বদলল। সকাল থেকে পাত্রপক্ষের আপ্যায়নের আয়োজনে সবাই ব্যস্ত। পায়েল প্রাপ্তিকে সুন্দর মতো সাজিয়ে দিল। একটা নীল শাড়ি পরালো, আঁচলে অপরাজিতা ফুলের তৈলচিত্র উঠে এসেছে। হালকা সাজ। প্রাপ্তি এক দফা আয়নায় নিজেকে দেখে পায়েলের উদ্দেশ্যে বলল, এগুলো অহেতুক করছিস আপা, আমি বিয়ে করছি না। খবরদার, এমনটা করিস না, বাবা এবার কিন্তু তোকে ছাড় দেবে না। তাতে আমার কি? তিনি আমার কথা শোনেননি, আমিও তার কথা শুনতে বাধ্য না। আমি তো তার বাসায় এসেছি, আমি ভার্সিটিতে ফিরছি না, তাহলে কি সমস্যা? আমি বিয়েতেও অমত করছি না, শুধু সত্যটা জানাচ্ছি।
পায়েল হাল ছেড়ে দিল। প্রাপ্তির সাথে তর্ক করবে না সে, নিজের এনার্জি নষ্ট করবে না। পাত্রপক্ষ এলো রাত 8টা নাগাদ। প্রাপ্তি নিজের ঘরেই ছিল। মিনিট 10 পর বড় ফুপু তাকে বলল, যা ট্রে নিয়ে বসার ঘরে যা। প্রাপ্তিও কোনো প্রতিবাদ করল না। সে মোটামুটি নিশ্চিত এবারও বিয়েটা ভেঙে যাবে, কিন্তু বসার ঘরে যেতেই তার পা আটকে গেল, কারণ সোফায় বসা ছেলেটি আর কেউ নয় বরং অয়ন নিজেই। প্রাপ্তি স্থির চোখে ঠিক কতটা সময় তাকিয়ে রইল সেই সময়ের হিসেবখানা তার কাছে নেই। অয়ন এখানে কেন এসেছে এবং কিভাবে এসেছে, এই দুটো প্রশ্ন তার মস্তিষ্ককে ঘিরে ধরে রেখেছে। কোডিং এত জটিল নয় যতটা জটিল লাগছে বর্তমান ঘটনাটি। সিঙ্গল সোফায় সাদা কালো চেক শার্ট এবং কালো জিন্স প্যান্ট পরে সিট বাবু হয়ে বসে আছে অয়ন। তার অপর সোফায় আরিফুল শিকদার এবং মৃণালিনী। আরিফুল শিকদারের মুখে উৎসাহের ছিটে ফোটাও নেই, তাকে বরঞ্চ বিরক্ত দেখালো। একটু পরপর শুধু ঘড়ির দিকে তাকাচ্ছেন, যেন বের হতে পারলেন বাঁচেন। মৃণালিনীর মুখ উজ্জ্বল, তিনিই কথা বলছেন সবার সাথে, বিশেষ করে মেজো ফুপু। মেজো ফুপু এবং সেজো ফুপুর মধ্যে এক অন্য রকমের উৎসাহ। এদিকে জামশেদ মজুমদার তার গাম্ভীর্য নিয়ে বসে আছেন। তার চোখে মুখে উৎসাহ কিংবা আনন্দের রেশ নেই। তিনি একমাত্র মায়ের কথা রাখতেই যে রাজি হয়েছে সেটা তার কঠিন গম্ভীর মুখখানাতে স্পষ্ট। প্রাপ্তিকে চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেজো ফুপু উৎসাহের সাথে বললেন, দাঁড়িয়ে আছিস কেন, আয় আয়। ঠিক সেই মুহূর্তেই চোখাচোখি হলো অয়নের সাথে। অয়নের কাতর তৃষিত চোখ জোড়া প্রাপ্তিকে দেখতেই উজ্জ্বল হয়ে উঠল। শুষ্ক ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল। প্রাপ্তিকে বসানো হলো মৃণালিনীর পাশে। মৃণালিনী তার হাতটা নিজের হাতে নিয়ে ধীর স্বরে শুধালো, ভালো আছো? প্রাপ্তি মৃদু মাথা দোলালো, তার মস্তিষ্ক এখনও ধোঁয়াশায় ভ্রান্ত হয়ে আছে। আর চোখে একবার অয়নের দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল। নির্লজ্জ লোকটি তার দিকে তাকিয়ে আছে। বসার ঘরে মুরব্বী মানুষের অভাব নেই, অথচ অয়ন শুধু তার দিকেই তাকিয়ে রয়েছে। কোনো লাজ শরমের বালাই নেই, কোনো রাগ ঢাক নেই। কথাবার্তা তেমন হলো না, কারণ কথা বলার মানুষেরাই কথা বলতে আগ্রহী নয়। মৃণালিনী বলে উঠল, আমরা চাই বিয়েটা খুব দ্রুতই সম্পন্ন হোক, যেহেতু ছেলে মেয়েদের মধ্যে কোনো আপত্তি নেই। মৃণালিনীর কথাটা শেষ হবার আগে অয়ন বলে উঠল, আমি প্রাপ্তির সাথে একটু আলাদা কথা বলতে চাই। অয়নের কথাটা বসার ঘরকে নীরব করে তুলল। জামশেদ সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন অয়নের দিকে। বিদ্রুপ ভরে শুধালেন, তোমাদের মধ্যে এখনো কথা বলার অবস্থাও আছে নাকি? আমি প্রাপ্তির অমতে তাকে বিয়ে করতে চাই না। আমার বিয়েতে মত আছে বলে প্রাপ্তিরও থাকবে এমনটা তো নয়। অয়নের স্পষ্ট ভাষ্যেই খানিকটা বিস্মিত হলেন জামশেদ মজুমদার। পরিবেশ গম্ভীর হয়ে উঠল। আরিফুল শিকদার খানিকটা বিরক্ত স্বরে বললেন, এখানে কথা বলার কি আছে? অনেক কিছুই আছে যা আমাদের পার্সোনাল, আপনাদের সামনে তা করা যাবে না। আরিফুল শিকদারের চোয়াল কঠিন হলো। তিনি কিছু বলতে উদ্যত হতেই মৃণালিনী বলে উঠল, তোমরা ছাদে যাও না হয়, আমরা অপেক্ষা করছি। বিয়েতে অনেক কিছু কথাই তো বলতে হয়, আমরা না হয় সেগুলোই বলি। মেজো ফুপু পায়েলকে ইশারা করল, ফলে দুজনকে ছাদে দিয়ে আসলো সে। আকাশ মেঘহীন, অর্ধচন্দ্র স্পষ্ট দেখা যাচ্ছে পরিষ্কার আকাশে। শীতের হিমেল হাওয়া ঢাকা নগরীকে ছুঁতে পারেনি ঠিক, কিন্তু শুষ্কতা বেড়েছে। প্রাপ্তি হনহন করে হেঁটে ছাদের রেলিংয়ের কাছটায় দাঁড়ালো। ছাদে একটা হলুদ লাইট লাগানো হয়েছে নতুন। সেই হলুদ লাইটের হলুদ আলোয় প্রাপ্তির নির্জীব মুখখানাও ভীষণ মায়াবী লাগছে। প্রাপ্তিকে শাড়িতে দেখলেই অয়নের বুকে দামামা বাজে। প্রথমে বিষয়টাকে নিতান্তই ইরিটেটিং তকমা দিলেও এখন দারুণভাবে বুঝতে পারছে বুকের এই অজানা ঝড়ের কারণ কি। প্রাপ্তিকে নীল রঙে সবচেয়ে বেশি সুন্দর লাগে, যেন নীল রঙটা তার জন্যই তৈরি। অয়নের ইচ্ছে হলো মন ভরে কিছুটা সময় প্রাপ্তিকে দেখতে। কি দারুণ লাগছে ওকে! আচ্ছা, সে কার প্রেমে পড়েছিল, পরিপাটি প্রাপ্তির নাকি অপরিপাটি প্রাপ্তির? এখানে যদি প্রাপ্তির অপরিপাটি রূপ থাকত, তবুও কি সে এভাবেই তাকে হ্যাংলার মতো দেখত? হ্যাঁ, সে তখনও দেখত, কারণ সে প্রাপ্তিকে সকল রূপেই ভালোবেসেছে। সে প্রাপ্তিকে প্রাপ্তির জন্য ভালোবেসেছে। অয়নের চিন্তার মেঘে ছেদ পড়ল প্রাপ্তির কণ্ঠে। আপনি এগুলো কেন করছেন? আমি তো আপনাকে বিয়ে করব না, আমি কাউকেই বিয়ে করব না। আপনি কেন আমার পারফেক্ট প্ল্যান ভণ্ডুল করে দিতে চাচ্ছেন? প্রাপ্তির দৃঢ় স্বর, তার মধ্যে কোনো জড়তা নেই। অয়ন শান্তভাবে দেখল তাকে, এগিয়ে এসে দাঁড়ালো তার সামনে। মৃদু হেসে বলল, কোন প্ল্যান? পাত্র ভাগানোর প্ল্যান? অবশ্য তোমার পাত্র ভাগানোর সাকসেস রেট 100%, কিন্তু আমার মতো ঘাউড়া কেউ চলে এলে কি করবে তুমি? মানে ধরো কেউ যদি বলে, আপনার ঝোপে ঝাড়ে ধরা পড়ায় আমার কিছু যায় আসে না, আমাকেও ঝোপে ঝাড়ে পাওয়া যায়, কি করবে তখন? প্রাপ্তি এবার চিন্তায় পড়ল। প্ল্যানটা ফুলপ্রুফ না। প্রাপ্তি উত্তর দিতে না পারায় উত্তেজিত হলো কিঞ্চিত। বিরক্ত স্বরে বলল, তো কি করব? বিয়ে করে নিব? আর আমার স্বপ্ন, আমি যে স্বপ্নের জন্য এতকাল লড়েছি, সেগুলোর কি হবে? ভুলে যাব সব? আই স্যাক্রিফাইসড আ লট।
যে বয়সে বাচ্চারা পুতুল নিয়ে খেলে, রান্নাবাটি খেলে, সেই সময় আমি নিজেকে বইয়ে গুজে রেখেছি যেন আমার রেজাল্ট খারাপ না হয়। সেই সব রাতগুলোর কি হবে, যেগুলো আমি ঘুমহীন কাটিয়েছি, সেই সব কিছু। বলতে বলতেই প্রাপ্তির চোখ ভিজে এলো। অয়ন তার মুখখানা আজলা করে ধরে বলল, হুশ হুশ, সেই সব স্যাক্রিফাইস বৃথা যাবে না। আই প্রমিস, আমি তোমাকে হারতে দেব না প্রাপ্তি। এই কারণেই আমি তোমাকে বিয়ে করতে চাই। যে দুঃস্বপ্ন তোমাকে এখন অবধি তাড়িয়ে আসছে, আমি সেটাকেই শেষ করতে চাই। আমাকে একটা সুযোগ দাও। আমার উদ্দেশ্যহীন জীবনটা বড্ড শূন্য প্রাপ্তি। আমার বিশাল কোনো চাওয়া পাওয়া নেই। আই ডোন্ট হ্যাভ ড্রিমস, অ্যাম্বিশনস। তোমাকে দেখে আমার লোভ হয়। একটা মানুষ এতটা স্বপ্ন কি করে দেখতে পারে? আমি তোমার চোখ দিয়ে আবার স্বপ্ন দেখতে চাই। জীবন অনেক বড়। একা একা সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে যাবে ভালোবাসা। মুসাফিরেরও সঙ্গীর প্রয়োজন হয়। আমি না হয় তোমার সংগ্রামের সঙ্গী হলাম। কথা দিচ্ছি, আমি কখনো তোমার লক্ষ্যের বাধা হব না। একটা সুযোগ দিয়ে দেখো। ম্যারেজ ইজ এ লিগ্যাল কন্ট্রাক্ট। ইউ ক্যান সিউ মি ফর লাইফ। প্রাপ্তির গাল ভিজে যাচ্ছে। তার ভেতর থেকে এতদিনের জমায়েত সব দুঃখগুলো নিংড়ে বের হচ্ছে। অয়ন তার কপালে কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসা, আমাকে সুযোগ দাও। প্লিজ ম্যারি মি, প্লিজ, আই অ্যাম বেগিং ইউ। আমাকে না হয় তোমার জীবনের একটা অপ্রয়োজনীয় অংশ হিসেবেই বেছে নিলে। আমি কখনো কমপ্লেন করব না। আমি তীর্থের কাকের মতো তোমার পথ চেয়ে থাকব। কথা দিচ্ছি, আমি তোমাকে আমার শূন্য পৃথিবীর রানী করে রাখব। দেখো। প্রাপ্তি নড়ল না। কান্নার দমকে তার হেঁচকি উঠে গেল। অয়ন প্রাপ্তিকে জড়িয়ে ধরল। প্রাপ্তি মুখ লুকালো তার প্রশস্ত বুকে। তার সমস্ত দেহ কাঁপছে। এই কদিনে এই মমতাই সে ভীষণভাবে মিস করছিল। এই অদ্ভুত শূন্যতা তার মন মস্তিষ্কে দাপিয়ে বেড়াচ্ছিল। প্রাপ্তি কান্নার মধ্যেই মুখটা তুলে বলল, আপনি আপনার বাসায় রাজি করালেন কি করে? তারা তার বেকার ছেলের এখন বিয়ে দিচ্ছেই বা কেন? অয়ন মৃদু হাসল। সে আরিফুল শিকদারকে কি করে রাজি করিয়েছে সে শুধু সেই জানে। ঢাকায় আসার পর থেকে প্রাপ্তি ফোন ধরছিল না। একেবারেই যোগাযোগ শূন্য হয়ে যাওয়ার দরুন অয়ন পাগল পাগল লাগছিল। যতবারই প্রাপ্তিকে ফোন করে, অপর প্রান্ত থেকে একটাই লাইন শোনা যায়, কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে। শিহাব, নুহাস, পলাশ বহুবার তাকে বোঝানোর চেষ্টা করলেও অয়ন ধৈর্যচ্যুত হতে থাকে। আর উপায় না পেয়ে সে নীলা অর্থাৎ প্রাপ্তির ফুফাতো বোনের সাথে যোগাযোগ করে। নীলা অয়নের মেসেজ পেয়ে গদগদে স্বরে বলে, আপনি তো আমাবস্যার চাঁদের মতো গায়েবই হয়ে গেছে নয়ন ভাই। এতদিন পর স্মরণ হলো, নাম্বার হারিয়ে ফেলেছিলাম। কেমন আছো তোমরা, বাসার সবাই? নীলা তখন বিরক্ত নিয়ে বলে, আর বাসা বলিয়েন না। আমার খ্যাত মামাতো বোনটা একটা কাণ্ড করেছে। কোন ছেলের সাথে চিপায় ধরা পড়েছে। ভার্সিটি থেকে বাসায় কল করা হয়েছে। মামা তো রেগে বাসায় নিয়ে এখন বিয়ের তোড়জোড় করছে। কিন্তু কি নির্লজ্জ জানেন, পাত্রপক্ষকে বলছে বিয়ের আগের দিন নাকি প্রেমিকের সাথে পালিয়ে যাবে। আমি তো ভেবেই পাচ্ছি না ও প্রেমিক পেল কি করে। প্রাপ্তির বিয়ের খবর পেতেই অয়নের অস্থিরতা 3 গুণ বেড়ে গেল। তার মনে হলো কেউ তাকে গলা চেপে পানির ভিতর চুবিয়ে রেখেছে। সে নিঃশ্বাস অবধি নিতে পারছে না। ফুসফুসটা বুঝি এই ফেটে যাবে, রক্তে ভেসে যাবে ঘর। অয়ন আর কথা বলতে পারল না, ফোন কেটে দিল। উদ্দেশ্যহীন লাগতে শুরু করলো সবকিছু। ওই মুহূর্তে তার মনে হলো এই পৃথিবীটা খুব যন্ত্রণাদায়ক। সেই যন্ত্রণাদায়ক পৃথিবী থেকে তার মুক্তি চাই। সে সেই রাতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল। যখন ঘুম ভাঙল তখন নিজেকে আবিষ্কার করল হাসপাতালে। তাকে ঘিরে অনেক মানুষ, মা, আবরার, অদ্রিতা, বন্ধুরা, সবার চোখে পানি, মুখে উদ্বিগ্নতা। মৃণালিনী অশ্রু মিশ্রিত স্বরে বলল, তুমি যা বলবে তাই হবে। তুমি যা চাইবে তাই আমরা তোমাকে দেব। অয়ন হতভম্বের মতো মায়ের দিকে তাকিয়ে রইল। মাকে শেষ কবে তার জন্য কাঁদতে দেখেছিল অয়ন? মনে পড়ছে না। হ্যাঁ, বাবার গায়েব হবার আগে যখন সে হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু মা কাঁদছে কেন? নুহার, শিহাব এবং পলাশও রক্তিম চোখে তার দিকে তাকিয়ে আছে। অথচ সে যতটুকু মনে পড়ে সে শুধু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। আবরার চিন্তিত স্বরে শুধালো, ভাই, তোমার মতো মানুষের থেকে এমন ফুলিশ কাজ আমি এক্সপেক্ট করি না। আর ইউ ক্রেজি? ডেট ওভার ওষুধ কে খায়? অয়ন তখন বুঝল ঘটনাটা কি। অয়ন সুযোগটা হাতছাড়া হতে দিল না। সে মৃণালিনীর দিকে চেয়ে বলল, আপনার মনে হতে পারে আমি জেদ করছি, কিন্তু আই লাভ হার। আমি কখনো কাউকে এতটা ভালোবাসিনি। ওকে ওর বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে। শি নিডস মি। আমি ওকে বিয়ে করতে চাই। আমি জীবনে কখনো আপনাদের থেকে কিচ্ছু চাইব না। প্লিজ আমার এই আবদারটা রাখুন। আপনাদের ওকে নিয়ে চিন্তা করতে হবে না। আই উইল ম্যানেজ এভরিথিং, এভরিথিং। প্লিজ মা, আমাকে আমার জীবনের একটা অপ্রয়োজনীয় অংশ হিসেবেই বেছে নিলে। আমি কখনো কমপ্লেন করব না। আমি তীর্থের কাকের মতো তোমার পথ চেয়ে থাকব। কথা দিচ্ছি আমি তোমাকে আমার শূন্য পৃথিবীর রানী করে রাখব। দেখো। প্রাপ্তি নড়ল না। কান্নার দমকে তার হেঁচকি উঠে গেল।
অয়ন প্রাপ্তিকে জড়িয়ে ধরল। প্রাপ্তি মুখ লুকালো তার প্রশস্ত বুকে। তার সমস্ত দেহ কাঁপছে। এই কদিনে এই মমতাই সে ভীষণভাবে মিস করছিল। এই অদ্ভুত শূন্যতা তার মন মস্তিষ্কে দাপিয়ে বেড়াচ্ছিল। প্রাপ্তি কান্নার মধ্যেই মুখটা তুলে বলল, আপনি আপনার বাসায় রাজি করালেন কি করে? তারা তার বেকার ছেলের এখন বিয়ে দিচ্ছেই বা কেন? অয়ন মৃদু হাসল। সে আরিফুল শিকদারকে কি করে রাজি করিয়েছে সে শুধু সেই জানে। ঢাকায় আসার পর থেকে প্রাপ্তি ফোন ধরছিল না। একেবারেই যোগাযোগ শূন্য হয়ে যাওয়ার দরুন অয়ন পাগল পাগল লাগছিল। যতবারই প্রাপ্তিকে ফোন করে অপর প্রান্ত থেকে একটাই লাইন শোনা যায়, কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে। শিহাব, নুহাস, পলাশ বহুবার তাকে বোঝানোর চেষ্টা করলেও অয়ন ধৈর্যচ্যুত হতে থাকে। আর উপায় না পেয়ে সে নীলা অর্থাৎ প্রাপ্তির ফুফাতো বোনের সাথে যোগাযোগ করে। নীলা অয়নের মেসেজ পেয়ে গদগদে স্বরে বলে, আপনি তো আমাবস্যার চাঁদের মতো গায়েবই হয়ে গেছেন অয়ন ভাই। এতদিন পর স্মরণ হলো, নাম্বার হারিয়ে ফেলেছিলাম। কেমন আছো তোমরা, বাসার সবাই? নীলা তখন বিরক্ত নিয়ে বলে, আর বাসা বলিয়েন না, আমার খ্যাত মামাতো বোনটা একটা কাণ্ড করেছে। কোন ছেলের সাথে চিপায় ধরা পড়েছে। ভার্সিটি থেকে বাসায় কল করা হয়েছে। মামা তো রেগে বাসায় নিয়ে এখন বিয়ের তোড়জোড় করছে। কিন্তু কি নির্লজ্জ জানেন, পাত্রপক্ষকে বিবাহ কার্য শেষে প্রথম যে প্রশ্ন উদয় হলো তা হলো বউ কি উঠিয়ে নেওয়া হবে কিনা। মজুমদার পরিবারে এই অবধি কখনোই এমন সাদামাটা বিয়ে হয়নি। একেবারে জমজমাট করে বিয়ে হয়েছে। পায়েলের বিয়েতে জামশেদ মজুমদার তাকে প্রায় সোনায় মুড়িয়েই দিয়েছিলেন। অনুষ্ঠানে প্রায় 600 মানুষকে দাওয়াত করা হয়েছিল। সেখানে প্রাপ্তির বিয়ে একেবারে সাদামাটা। জামশেদ মজুমদারের তার মেয়ের বিয়ের প্রতি একেবারেই আগ্রহ নেই। মেয়েটি প্রথমত ঘাউরামি করেছে, সেই ঘাউরামি সে অক্ষত রেখেছে। শেষমেশ সেই ছেলেকেই বিয়ে করেছে যাকে সে পছন্দ করে। ফলে মনে মনে তীব্রভাবে ক্ষুব্ধ হয়েছেন জামশেদ মজুমদার। শুধু তাই নয়, তার পাহাড় সম দম্ভে আঘাত লেগেছে। তাই মেয়ের বিবাহ কার্য সম্পাদনের পরপরই তিনি বেরিয়ে পড়লেন। কোনো আগ্রহ প্রকাশ করলেন না মেয়ের ব্যাপারে। প্রশ্নটা মৃণালিনীকে সরাসরি প্রাপ্তির বড় ফুপুই করলেন। মৃণালিনী কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। তার পরিকল্পনা কিঞ্চিত ভিন্ন ছিল। আরিফুল শিকদারকে টিনে টুনে বিয়েতে নিয়ে আসলেও বউ উঠিয়ে নেওয়া সংক্রান্ত কোনো কথা তার সাথে হয়নি। সে ভেবেছিল বিয়েটার পর আস্তে ধীরে এটা নিয়ে কথা বলবে। অয়ন এখন এক প্রকার বেকার, তার পড়াশোনাও শেষ হয়নি। প্রাপ্তির বিষয়টাও আলাদা নয়। দুজন অপরিপক্ক যুবক যুবতীকে সংসারের মধ্যে ঠেলে দিলে তারা কি সব গুছিয়ে নিতে পারবে? এমন কিছু তার সাথেও হয়েছিল। আবেগে ভেসে সে ঘর ছেড়েছিল, কিন্তু লাভ কি হলো? সে সংসার তো করা হলো না। এর মধ্যে অয়ন মৃদুস্বরে বলল, আপনাদের আপত্তি না থাকলে আমি আজই প্রাপ্তিকে নিয়ে ফিরতে চাই। কথাটা আলোড়ন সৃষ্টি করল। বসার ঘরে পিন পতন নীরবতা। প্রাপ্তির পরিবারের লোকেরা যেন অয়নের প্রস্তাবে সন্তুষ্ট হল। বিশেষ করে প্রাপ্তির দাদি। তিনি গদগদ স্বরে বললেন, জামাই এককান চৌকস কথা বলিছে। আমাদের পরিবারে বিয়ার পর মাইয়ারে ঘরে বয় রাখনের নিয়ম নাই। যদিও প্রাপ্তির বিয়ারা আহামরি করিয়া হয় নাই, কেন হয় নাই ওইটা তো আর আমার খুল্লা বলন লাগবো না। তবু আমার জামাইয়ের কথা ভালো লাগছে। মৃণালিনী আরিফুলের দিকে তাকাতেই দেখল তিনি নির্বিকার ভাবলেশহীন চিত্তে বসে আছেন। ফলে তার মনোবস্থা বুঝতে পারল না। এদিকে অয়ন তার কথায় অনড়। মৃণালিনী তাকে মৃদুস্বরে বলল, তোমার সাথে একটু কথা বলবো অয়ন। অয়ন মৃণালিনীর সাথে বারান্দার দিকে গেল। মৃণালিনী সকলের আড়ালে তাকে শুধালো, তোমার মাথা ঠাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রাপ্তিকে এখন তুলে নিয়ে ওকে রাখবে কোথায়? তোমাদের দুজনের বয়স অল্প, ভার্সিটির ধাপ শেষ করনি, সংসার নামক জালে এখন জড়িয়ে গেলে পরে খাবে। তোমার এখনও 3টে সেমেস্টার বাকি, শেষ হোক, চাকরি পাও, তারপর না হয়। প্রাপ্তি আমার সাথে থাকবে এবং এই সিদ্ধান্ত আমি বদলাবো না। আমি না বুঝে সিদ্ধান্ত নেইনি, অনেক ক্যালকুলেশন করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। প্রাপ্তির ভরণ পোষণের দায়িত্ব আমার। প্রাপ্তি এখন আমার বউ, আমার দায়িত্ব। আমার বউকে আমি আমার কাছেই রাখব, ব্যাস। এই বিশ্রী পরিবারের সাথে বিয়ের পরও ও জড়িয়ে থাকবে এটা আমি মানতে পারছি না। আর আপনার স্বামীর উপর আমি আমার বউকে গছিয়ে দেব না, আমার আতে লাগবে। মৃণালিনী এবার একটু ক্ষুব্ধ হলেন। তার কপাল কুঁচকে গেল। কিঞ্চিত রাগী স্বরে বললেন, জীবন আবেগে চলে না অয়ন, অনেক কিছু চিন্তা করতে হয়। তোমার জীবন এখন একজনের সাথে জড়িত। সেই মানুষটিকে তুমি কতটুকু চিনো? একসাথে থাকবে যখন, তখন ধীরে ধীরে তোমরা বুঝবে প্রেম আর সংসার এক না। প্রেম করার যে স্বাধীনতা তা সংসারে নেই। আপনি যখন আরিফুল শিকদারকে বিয়ে করেছেন তখন তাকে কতটুকু চিনেছেন? তার সাথে কি সংসার করেননি? আর আমার বাবাকে আপনি সম্পূর্ণ চিনেই বিয়ে করেছিলেন, অথচ তার সাথে কি সংসার করতে পেরেছেন? এ কারণেই বলছি, আবেগে আমার মতো ভুল করো না। ভালোবাসা ক্ষণস্থায়ী,
একটু সময় নাও, একে অপরকে বোঝার জন্য আগে নিজেদের বুঝো। বিয়ে হয়ে গেছে, তোমাদের সংসার করতেই হবে, কিন্তু শুরুটা সুন্দর হোক। আর তোমার একার সিদ্ধান্তের ওপর তো প্রাপ্তিও এটাই চায়। আপনার কি ধারণা আমি একার সিদ্ধান্ত জানিয়েছি? সিদ্ধান্তটা আমাদের দুজনের। জানি খুব বাজে সিদ্ধান্ত, বাট আমাদের সিচুয়েশনটাও খুব সুন্দর না, আমাদের সম্পর্কের সূচনাটাও খুব সুন্দর না। তাই আমি কখনোই কল্পনা করি না যে আমার সংসারও লাভিডাবি হবে। লাভিডাবি বিষয়গুলো নিহাত ডিলিউশন। নোবডি ইজ পারফেক্ট। পারফেক্ট বিষয়টা আপেক্ষিক। তবে আমি এটুকু বিশ্বাস করি আমরা চাইলে একে অপরের পূর্ণতা হতে পারি। এত কিছু হওয়ার পরও আমি যদি দায়িত্বহীন মতো প্রাপ্তিকে এই বাসায় ফেলে রাখি, তাহলে আমার নিজেকে ধিক্কার দেওয়া উচিত। মৃণালিনী ছেলের সাথে তর্কে পারল না, ফলে হাল ছেড়ে বলল, তুলবে কোথায় ওকে? খাওয়াবে কি? যেখানে আমি থাকি সেখানেই তুলব। যা আমি খাই ওকেও তাই খাওয়াবো। আর ওর ছোট ছোট শখ, ওর আহ্লাদ। অয়ন মৃদু হাসল, বারান্দা থেকে তাকালো বসার ঘরের দিকে। লাল শাড়ি পরিহিতা সবাইকে সালাম করছে। তার হাসি বর্ধিত হল। মৃদু স্বরে বলল, ভালোবাসা চাইলে আমি রাজ্যের সুখ ওর কোলে নির্দ্বিধায় ঢেলে দেব। ও যা বলবে আমি সব করতে রাজি। তবে আমি জানি ওর মোহ এসব পার্থিব জিনিসে নেই। এতটুকু দাবি করে বলতে পারবো, আমি জানি ভালোবাসার শখ কি, আহ্লাদ কি। আপনি চিন্তা করবেন না, দেখবেন আমি সুখী হব। মৃণালিনী হাল ছেড়ে দিল। ছেলের দিকে এক রাশ চিন্তা নিয়ে তাকিয়ে রইলেন। সম্পর্কের সুতোগুলো একজন মানুষের হৃদয়ে কতটা ক্ষত রেখে যায় সেটা তার থেকে ভালো কে জানে। এতগুলো বছর কেটে যাওয়ার পরও এখনও তার হৃদয়ে সেই প্রাক্তনের ক্ষত রয়ে গেছে, সেই সাথে কিছু বিশ্রী স্মৃতির ছোবল। এখনও তাকে সেই তিক্ত স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায়। অয়ন কিংবা প্রাপ্তির সাথে এমন কিছু না হোক। বিকালের পর অয়নরা রওনা দেবে। প্রাপ্তি নিজের ব্যাগ গুছিয়ে নিয়েছে। নিজের ছোট রুমটার খাটটায় অনেকক্ষণ বসে থাকার পর অনুভব করল তার মনে খুব একটা দুঃখ লাগছে না। রীতি অনুসারে এখন তার মন খারাপ করার কথা, কান্না আসার কথা, অথচ এমন কিছুই হচ্ছে না। বরং এই বাড়ি থেকে সে চলে যাবে, এই বাড়ির কোনো মানুষ তার জীবনে আর কখনোই হস্তক্ষেপ করবে না, এই বিষয়গুলো তাকে স্বস্তি দিচ্ছে। তবে মায়ের জন্য একটু মন খারাপ হচ্ছে। মুনিরা ব্যতীত প্রাপ্তির কারোর প্রতি খারাপ লাগছে না। এই খারাপ না লাগার কারণ এই বাড়ির নিজেই। মানুষের প্রতি মায়া কাজ না করলে তাদের ছেড়ে যাওয়ার বেদনা অনুভব করা যায় না। প্রাপ্তির এই বাড়ির কারোর প্রতি মায়া নেই, এমনকি জামশেদ মজুমদারের প্রতিও হয়তো নেই। জামশেদ মজুমদারের সাথে তার সম্পর্কটা ঠিক কেমন সেই ব্যাখ্যা প্রাপ্তির নিজের কাছেও নেই। মুনিরা দরজায় কড়া নাড়তেই একটু নড়ে চড়ে উঠল সে। মাকে দেখে মলিন হাসি মুখে ছড়িয়ে গেল। মুনিরার পরনে একটা হলুদ রঙের সুতি শাড়ি, মুখখানা ঘেমে আছে। সে এসে প্রাপ্তির পাশে বসল। মেয়ের মুখের দিকে অপলক চোখে তাকিয়ে থাকলেন কিছু সময়। প্রাপ্তি মায়ের বিমর্ষ মুখটা দেখে শুধালো, মা, কি দেখছ? তোকে অনেক মিষ্টি লাগছে। সবসময় লাগে না? না, আজ ভিন্ন লাগছে। বলেই মেয়ের গাল ধরলেন। তার চোখ থেকে পানি গড়াচ্ছে। প্রাপ্তি একটু বিচলিত হল। ঈষৎ ব্যগ্রস্বরে বলল, কাঁদছ কেন মা? আমার মেয়েটা বড় হয়ে গেছে, এখন সে শুধু আমার মেয়ে নেই, কারোর ঘরের বউ, কারোর স্ত্রী। ভাবতেই কেমন যেন লাগছে। প্রাপ্তি এতগুলো বিশেষণের মধ্যে একটু হোঁচট খেল। এতটা সময় এই বিশেষণগুলো তাকে ধাক্কা দেয়নি। মুনিরা তার হাতটা নিজের হাতের মধ্যে নিল। খুব হালকা স্বরে বলল, আমি জানি তুই আমার মতো নস, আমি চাইও না তুই আমার মতো হস। আমি মন ভরে দোয়া করি যেন তোর জীবনটা খুব সুন্দর হয়। যেহেতু এই ছেলেকে তুই বেছে নিয়েছিস, তোর পছন্দ যেন তোকে হতাশ করে। নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ করিস না। আমি করেছি। তোর আব্বা আমাকে খুব ভালোবাসেন, কিন্তু মাঝে মাঝে ভালোবাসাই যথেষ্ট হয় না, সম্মানটাও প্রয়োজন। যখন পায়েল হয়েছিল আমি ওনার মুখে হাসি দেখতে চেয়েছিলাম সে আমার মাথায় হাত বুলিয়ে বলুক, আলহামদুলিল্লাহ, তুমি আর মেয়ে সুস্থ আছো, আমি খুব খুশি হয়েছি। বলতে বলতেই তার গলা ধরে এলো। চোখ থেকে অঝরা ধারে নোনা জল গড়াচ্ছে। মুনিরা প্রাপ্তির হাতটা আরও চেপে ধরলেন। ধরা স্বরে বললেন, জামাই যখন বলল সে তোর মতামত চায়, সে তোর সাথে কথা বলতে চায়, আমার খুব ভালো লেগেছিল। আমার এক মুহূর্তের জন্য মনে হলো আমার মেয়ের পছন্দ খারাপ না। ভবিষ্যতে কি হবে আমি জানি না, তবে আমার মন বলছে তুই সুখী হবি। আমার মতো জীবন তোর পেতে হবে না। প্রাপ্তির চোখ জ্বলছে। সে মায়ের কোলে মাথা রাখল। মুনিরা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। কিছুক্ষণ পর প্রাপ্তিরা চলে যাবে। আর তো বেশি সময় নেই, থাকুক না মেয়েটা কিছু সময় এভাবে কোলে। কবে আর এই সুযোগ পাবে কে জানে। রাত 10টা, বাস থেকে নামল তারা। আরিফুল শিকদার নিজের ড্রাইভারকে ফোন করলেন, কিন্তু তাকে অবাক করে অয়ন বলল, আমরা আসছি। অয়নের কথায় মৃণালিনী মৃদু চিৎকার করে বলল, এই রাতে নতুন বউকে নিয়ে কোথায় যাবে তুমি? আমার বাসায় যাব, আর চিন্তা করবেন না, নুহাসরা আছে, আমার কিছু হবে না।
আবরার আর অদ্রিতা মুখ চাওয়াচাওয়ি করল। আরিফুল শিকদার চোয়াল শক্ত করে বললেন, বাদ দাও মৃণাল, তোমার ছেলে 1 ডিগ্রি ওপরে, সো ওকে ওর হালে ছেড়ে দাও। অয়ন প্রাপ্তির হাতটা নিজের হাতের মধ্যে নিল, তার লাগেজটা নুহাস নিল, তারপর একটা সিএনজি ভাড়া করে রওনা দিল নিজের ব্যাচেলার প্যাডে। অফিস গৃহে অয়নের ছোট ঘর, একটা ছোট খাট, একটা প্লাস্টিকের ওয়ার্ড্রোব, একটা প্লাস্টিকের ফোল্ডিং টেবিল, ব্যাস আর কিছুই নেই এই ঘরে। পাশে একটা রান্নাঘর আছে, কিন্তু 3x3 ছোট ঘরটায় একজনও দাঁড়ানোর উপায় নেই। একটা ইন্ডাকশন অবশ্য আছে, জানালায় পর্দার রূপে ভার্সিটির ব্যানার, তাতে লেখা 17-18 তারিখ সিএসসি কনফারেন্স। প্রাপ্তির লাগেজটা খাটের পাশে রেখে বলল, আমি ওদের বিদায় দিয়ে আসছি, বলেই অয়ন বেরিয়ে পড়ল। প্রাপ্তি নিজের নতুন আবাসস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। নুহাসরা অপেক্ষা করছিল বাহিরে। অয়ন বেরোতেই তার হাতে কিছু গুজে দিয়ে নুহাস চোখ টিপে বলল, নে দোস্ত, তোর ওয়েডিং গিফট। হাতের মধ্যের প্যাকেটটা খুলেই অয়ন বিমূঢ় হয়ে গেল। বাঁ হাত দিয়ে চোখ ডেকে বলল, এইসব কখন কিনেছিস তোরা? তা তো বলবো না, প্রোটেকশন সবার আগে, আমরা এজন্য তোর প্রোটেকশনের ব্যবস্থা করে দিলাম। অয়ন প্যাকেটটা নুহাসের দিকে ছুঁড়ে বলল, প্রোটেকশন দিয়ে মুড়ি খাসালা। নুহাস হাসতে হাসতে বলল, অয়ন বি প্রিপেয়ার্ড, তোকে আজকে রাতে বুঝিয়ে দিতে হবে হু ইজ দ্য বস। অয়ন ফিচলে হেসে বলল, আমার বউ ঘাওড়ামিতে ডাবল পিএইচডি, আমি তাকে বুঝাতে যেয়ে নিজের প্রাণ বলি দিতে পারবো না। দেখা যাবে পরদিন নিউজে উঠবে, বউয়ের হাতে গাঁটটা খেয়ে বর আইসিইউতে। নো চান্স। আমি একজন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট পুরুষ মানুষ। আমার লাইফের একটাই বস, সে হলো আমার একমাত্র বউ, ভালোবাসা। বউ যা বলবে তাই হবে। নুহাস মুখ বাঁকিয়ে বলল, ছ্যা। অয়নকার ঘাড়ে হাত রেখে বলল, ওই ছ্যা আর ছু শখের নারীর সামনে টিকবে না। যতই সিংহ সাজো বাহিরে, ঘরে তুমি মেনি বেড়াল। রিয়ালিটি মানতে আমার দ্বিধা নেই। পলাশ এবার ফোড়ন কাটল, বুঝছি বিয়ে করে তুমি জীবিত থেকে বিবাহিত পুরুষের তালিকায় নাম লিখিয়েছ, কিন্তু আমাদের তো আর তোমার মতো সুখ নেই। আমাদের সকালে ক্লাস আছে, তাই থাকো তুমি বউয়ের সাথে, আমরা যাই। আর আমাদের দোয়াও মে ইয়াদ রাখনা, আমরা না থাকলে তোমাদের বিয়ে দূর প্রেমও হতো না। পলাশের কথাটা অয়ন ঠিক বুঝল না। শিহাব আর নুহাসকে এক প্রকার টেনে টুনে বের করে নিয়ে গেল পলাশ। যেতে যেতে নুহাস আফসোস করে বলতে লাগল, সবার প্রেমিকা হয়, বউ হয়, হাল আর পোহালা আমার খালি পেটে গাছ হয়। নুহাসের হতাশ বাক্যে শিহাব সান্ত্বনার স্বরে বলল, ব্যাপার না দোস্ত, বিল গেটসেরও বউ নাই। পৃথিবীর সবচেয়ে মহান পুরুষদেরই বউ থাকে না। তুই মহান পুরুষদের সারিতে উত্তীর্ণ হয়ে গেছিস, তোর উচিত সেই খুশিতে আমাদের একটা পার্টি দেওয়া। তোর পেটের খেজুরের গাছ থেকেই খেজুর পার্টি দিতে পারিস। পলাশ মিটিমিটি হাসছে। অ্যানোনিমাস আইডিতে ক্রাশ অ্যান্ড কনফেশন পেজে পোস্ট না করলে কি অয়ন এবং প্রাপ্তির গল্পটা এতদূর আসত? কে জানে। প্রাপ্তি জানালার কাছে দাঁড়িয়ে আছে। আজ পূর্ণচন্দ্রিমা আকাশে, সেই জ্যোৎস্না গলে পড়ছে জানালার গ্রিল দিয়ে। প্রাপ্তি সেই গ্রিলে পিঠে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন এসে ঠিক দাঁড়ালো তার সামনে। মৃদু হেসে বলল, এটা আমাদের ছোট সংসার, আমার আর তোমার। প্রাপ্তি আশপাশটা ভালো করে আরেকবার দেখল, তারপর বলল, আমার কিছু রুলস আছে। জো হুকুম। প্রাপ্তি নির্বিকার স্বরে বলল, আমার পড়ার সময় আপনি আমার ধারে কাছে আসবেন না। আপনার টালটুফাল্টুর জন্য আমার রেজাল্ট খারাপ হলে আমি আপনার মাথা ভাটিয়ে দিব। আমার বউ সংসার নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই, আমি বউ খেলতে পারবো না। আর আপনার রেজাল্ট যেন বাকি কোনো সেমিস্টারে 3.25-এর নিচে না হয়। অয়ন প্রাপ্তির দিকে এগিয়ে এলো, পেছনে হাত বেঁধে ঝুঁকল কিছুটা, গাঢ় স্বরে বলল, কারেকশন, তোমাকে বউ কখনোই খেলতে হবে না। তুমি আমার বউই, এটা খেলা নয়। তোমার সব রুলস আমি মানব, কিন্তু তোমাকেও আমার রুলস মানতে হবে। যখন তুমি বই বন্ধ করবে, সুন্দর মতো তোমাকে তখন আমার আদর খেতে হবে এবং আমাকে আদর করতে হবে। আদরের কথা শুনতেই প্রাপ্তির নির্বিকার মুখখানা লাল হয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল, সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নিল সে। অয়ন তার ভালোবাসার লাজুক মুখটা দেখে কিছুটা ঝুঁকল, দুহাতে আলতো করে ছুল তার গাল। প্রাপ্তি কেঁপে উঠল, তার মুখটা তুলে গাঢ় স্বরে বলল, তুমি এই বাউন্ডেলে ঘুড়িকে আটকে ফেলেছ ভালোবাসা। এখন থেকে এই বাউন্ডেলে ঘুড়ি কেবলমাত্র তোমার আকাশেই উড়বে। সো ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। প্রাপ্তি নিজের ঠোঁট কামড়ে ধরল। সে অয়নের দিকে তাকাতে পারছে না, কেমন অস্বস্তি লাগছে। ফলে কথা ঘুরাতে বলল, আমার কালকে ক্লাস আছে, অনেকদিন মিস হয়ে ক্লাস। আমার অ্যাটেন্ডেন্সের মার্কস কাটা গেছে, তাই আর মিস দিতে পারবো না। এখন ঘুমাবো আমি, ছাড়ুন। আর একটা কথা। কি? একটু থেমে প্রাপ্তি বলল, আমি চাইতে ভার্সিটির কেউ আমাদের বিয়ের ব্যাপারটা জানুক। কথাটা শুনতেই অয়নের কপালে তীব্র ভাঁজ পড়ল। মাথাটা একটু কাত করে বলল, আর ইউ অ্যাশেমড অফ মি?